প্রেম ছাড়া কি দিন বদলের গল্প বলা যায়? কোনোদিনই বদলানো যায় না। গেটটপকে সে ক্যাম্পাসে ঢুকছে, এই যে রোমান্টিসিজমটা। শুরু করছি R+ নিউজ রুমে স্পেশাল এপিসোড। এবারের 21শে জুলাইতে কিছুটা হলেও বারবার মনে পড়বে 2 বছর আগের 21শে জুলাই। যতটা তুমি শো অফ করতে পারবে তার মানে তুমি রাজনীতির সেই শীর্ষে আছো। এই যে রাজনীতিতে তুমি যে রাজনীতিতে এসেছো, আমি কিন্তু শুধু দল হিসেবে বলছি। মনোজিৎ মিশ্রদের সেন দৃষ্টি কখনো না কখনো তোমার দিকেও পড়েছে। 100%। এখন ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি ঋতুদা? আমি সঠিক সময় সঠিক বিষয়টা বলে ফেলেছি, চেপে রাখতে পারিনি। ছাত্র রাজনীতির উদ্দেশ্য হচ্ছে তার কলেজ ক্যাম্পাসে লোকালিটিতে কাউন্সিলরের সাথে তার কেমন সম্পর্ক। স্টেজের বক্তৃতার মঞ্চ থেকে নামিয়ে একেবারে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, দেখ কেমন লাগে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমিত্ব এখানে কোনো রকম ভাবেই গ্লোরিফাই করার জায়গায় নেই, এটা আমি বিশ্বাস করি। তোমাকে কোনো নেতা কোনো অশালীন প্রস্তাব দেয়নি? আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। হঠাৎ করে একটা নতুন জেনারেশন এসে বলছে সিপিএম খারাপ, সিপিএম খারাপ, সিপিএম খারাপ। মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। মানে মনোজিৎ মিশ্রের মোবাইলে ঘাটলে ওই ছবিটা পাওয়া যাবে। বাকিটা সময় উত্তর দেবে। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে। গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি। সত্যি কি জামা ছিঁড়েছিলে নিজে? সব থেকে হয়তো আমাকে ভালো গালাগালি করেছে আমি চটি চাটা, এটা আমার সব থেকে ভালো গালাগালি। আমি জানি এই ইন্টারভিউটা লাইভ হওয়ার পর আমাকে কোনো সমস্যায় পড়তে হতে পারে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. শুরু করছি R+ নিউজ রুমে স্পেশাল এপিসোড। আমি এই মুহূর্তে যদি সেইভাবে রাজনীতিকে খেলা ধরি, তাহলে আমি একেবারে ডাবল হ্যাট্রিকের একেবারে পাশে রয়েছি। কেন ডাবল হ্যাট্রিক বলছি আপনারা জানেন, টাফ টকে এবং বিভিন্ন সাক্ষাৎকারে এই নিয়ে 6ষ্ঠতম আমার এপিসোড হতে চলেছে, যেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দল ছাড়া ঠিক আগের মুহূর্তে এসেছেন। আপনারা দেখেছেন অতীতে। সুতরাং এবার আমার নিউজ রুমে ডাবল হ্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না সেটা অবশ্যই আপনারা বুঝে নেবেন, জেনে নেবেন। তার কারণ আমার উল্টো দিকে যারা দুজন বসে আছে তারা রাজনীতিতে তরুণ হলেও তারা কিন্তু যথেষ্ট পাকা খেলোয়াড়। সুতরাং এটার দায়িত্ব আপনাদের দিলাম। আপনারা সবাই জানেন আমার সঙ্গে আছে প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদার। রাজন্যা, প্রথমেই জিজ্ঞেস করি, মানে আমি এই প্রশ্নটা এখনই জিজ্ঞেস করছি না যে তৃণমূল কংগ্রেস কবে ছাড়া হচ্ছে, আমি এটা এখন জিজ্ঞেস করছি না, নিশ্চয়ই এই প্রসঙ্গটা আসবে। নাকি ছেড়ে দেওয়া হয়ে গেছে, কি অবস্থান, নাকি শুধু তৃণমূল কংগ্রেস বা টিএমসিপি বা অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ শুধুমাত্র ফেসবুকেই এখন আইডেন্টিটি বা পরিচয়, কিন্তু আদৌ মানুষ হিসেবে রাজন্যা আর টিএমসিপির সঙ্গে নেই। এটা আমি আসছি পরে, আমি একটু ভাবারও সময় দিচ্ছি। কিন্তু আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 2023-এর 21শে জুলাইতে গোটা বাংলা চিনে গেল একজনকে। 21শে জুলাইয়ের ইতিহাসে যতগুলো 21শে জুলাই সাংবাদিক হিসেবে আমি দেখেছি, অন্তত এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট গ্লোরি কারোর হয়নি। কোথাও কি মনে হচ্ছে এবারের 21শে জুলাইতে কিছুটা হলেও বারবার মনে পড়বে 2 বছর আগের 21শে জুলাই? যদি তুমি ঘটনাক্রম হিসাবে বলো তাহলে তো অবশ্যই মনে পড়বে। আমি
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এত বড় একটা জায়গা পেয়েছিলাম। আর যদি তুমি মনে করো যে আমি কর্মী হিসেবে কি বলছি, প্রত্যেক বছর আমার জ্ঞান তো প্রত্যেক বছর 21শে জুলাইতে আমার যেরকম মনোভাব থাকে, যেরকম ভাবনা চিন্তা থাকে, এবারও তাই থাকবে। পরিবর্তন বলে আলাদা কিছু তো আমার মনে হয় না থাকবে, কারণ 21শে জুলাই শব্দটা আমি অনেকদিন আগে থেকে, আমার জন্মর পর থেকেই শুনে এসেছি। কিন্তু 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার যে ঘটনা, সেটা তো অবশ্যই আমার জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, সেইটার কথা হয়তো মনে পড়বে। কিন্তু 21শে জুলাই নিয়ে আলাদা করে এই যে পরিবর্তনের যে ভাবনা, সেটা থাকবে না, কারণ ওই 21শে জুলাই নিয়ে আমাদের প্রত্যেকের মনে একটা উন্মাদনা থাকে। অবশ্যই। আমি প্রান্তিকের কাছে চলে যাব। প্রান্তিক, প্রান্তিক চক্রবর্তী রাজন্যার শুধুমাত্র বামপন্থী হলে কমরেড বলতাম, সার্থক কমরেড। আমি জানি যে রাজন্যা ছোটবেলা থেকে যে আবহে মানুষ হয়েছে এবং রাজন্যার বাবা তিনি চিরকালই বামপন্থী বিরোধী, সুতরাং আমি কমরেড বলছি না। কিন্তু তুমি মেন্টারও বলা উচিত নাকি জানি না, কিন্তু সঙ্গীত বটেই। অমর সঙ্গী নাকি এখনো বলছি না, কিন্তু সঙ্গীত বটেই। কোথাও কি মনে হচ্ছে যে কথাটা বললো, খুব তাৎপর্যপূর্ণ কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে 21শে জুলাইতে মঞ্চে এবং গোটা বাংলার রাজ্য রাজনীতিতে আত্মপ্রকাশ রাজন্যার। কার অভিশাপে রাজন্যা দূরে সরে গেল? দারুণ প্রশ্ন ঋতুদা। প্রথমেই তোমাকে আমি বলি, আমার অত্যন্ত প্রিয় সাংবাদিকের তুমি হয়তো হ্যাট্রিক করছো, মানে এখানে ডাবল হ্যাট্রিকের কথা বললে আমি প্রথমেই বলি আমি ডেবিউ করছি ঋতব্রতর সাথে আর কি। তো আমি ডেবিউটেন্ট এখানে, তাই তোমার প্রশ্নটা প্রথমেই একটা মানে সেই পার্থের পিছে বাউন্সারের মতো এলো, ঠিক আছে। তো পাকা খেলোয়াড় বললে, তাই পাকা খেলোয়াড়ের মতোই উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, দেখো রাজন্যা যেটা বললো সেটা ধরেই বলি। একটা প্রবাদ বাক্য আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন দিস ওয়ার্ল্ড। কিন্তু তুমি পরিবর্তন দিকে যাচ্ছ মানে, বা পরিবর্তনের দিকে অগ্রগতি করছো মানে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে, এটা ঠিক নয়। তো রাজন্যাকে আমি সম্মান জানাই, যে আমি বিশ্বাস করি রাজন্যা আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অনুগত সৈনিক। কাল তো কেউ আমরা জানি না, রাজনীতির গতি প্রকৃতি বদলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো কংগ্রেস থেকে তৃণমূলে এসছেন, নিজে দল ফর্ম করেছেন। তো সেই জায়গা থেকে রাজন্যার কৃতজ্ঞতাটাকে আমি সম্মান করি, এবং আমিও আজকে যেখানে দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দাঁড়িয়ে আছি। এবং আমি বলছি, অনেক মধ্যবিত্ত সম্প্রদায়ের নেতা আমাদের দলের হয়তো বলতে পারে আমার কন্ট্রিবিউশন নেই, আমার কন্ট্রিবিউশন নেই। না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করেছি, রাজন্যাও তাই করেছে। কিন্তু অভিশাপ বলে কিছু হয় না। ক্রিকেটীয় ভাষায় শুরু করেছো, ক্রিকেটীয় ভাষাতেই পুরো উত্তরটা আমি দিয়ে যাব, হয়তো পুরো এপিসোডটাই দেব। অভিশাপ বলে কিছু হয় না। আসলে রাজন্যাকে একটা ঘূর্ণি পিচে এখন ব্যাট করতে হচ্ছে, বা প্রান্তিককে একটা ঘূর্ণি পিচে ব্যাট করতে হচ্ছে। মিডিল ওভার্স চলছে। প্রথম ওভারগুলো আমরা জানি, প্রান্তিক চক্রবর্তী 15 বছর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত, যেখানে ছাত্র রাজনীতির সমস্ত ধাপ, বামফ্রন্ট জামানায় আমি উইনিং সিআর ছিলাম। তারপর আমি আমার নিজের ক্যাম্পাস হাজরা ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ক্যাম্পাসের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কমিটি তৃণমূল কংগ্রেসের প্রথম ফর্ম হওয়ার পর কালচারাল সেক্রেটারি ছিলাম। তার পরবর্তীকালে 2 বছরের আমি প্রেসিডেন্ট ছিলাম। বাংলার যুবশক্তি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তার রাজ্য কোঅর্ডিনেটর ছিলাম। তারপর আমি 4 থেকে 5 বছর প্রায় রাজ্যের সহসভাপতি ছিলাম। তারপরেও মানে আমাদের প্রথম ব্যাটিং 15-20 ওভার দারুণ গেছে, এবার স্পিনার এসে গেছে, পিচে বল ঘুরছে। অভিশাপ না, বলটা ঘুরছে। ক্রিকেটে বলা হয় মিডিল ওভার্সটা যারা সব থেকে বেশি সামলায় ভালো, তারা শেষটা করতে পারে। আমাদের এই জেনারেশনের আইকন কিন্তু মহেন্দ্র সিং ধোনি। মিডিল ওভার্সটা খুব টুকে টুকে খেলতেন, লোকে ভাবতো ম্যাচটাকে বের করতে পারবে, কিন্তু শেষ 5 ওভারে মহেন্দ্র সিং ধোনি জানতেন কিভাবে 60 বা 70 স্কোর করা যায়। বাকিটা তুমি যেমনি দর্শকদের উপর ছাড়লে, আমিও গণতন্ত্রে যারা সর্বোচ্চ কথা বলেন, তৃণমূল বলে না, বিজেপি বলে না, সিপিএম বলে না, কংগ্রেস বলে না, গণতন্ত্রে গণদেবতা সব থেকে বড় কথা বলে। যে গণদেবতা টিভির সামনে দাঁড়িয়ে ক্রিকেটকে উপভোগ করে, সেই গণদেবতাই তোমার টেলিভিশন পর্দার সামনে দাঁড়িয়ে বিচার করে রাজন্যা প্রান্তিকরা থাকবে না রাজন্যা প্রান্তিকদের উপর অভিশাপে তারা হারিয়ে যাবে। অসাধারণ। আমি মোটামুটি ইংল্যান্ডের প্রান্তদেশ থেকে ছুটে এসে বল করলাম, সেই বলটা এত সুন্দরভাবে খেললো। আমি বলছি না 6 হয়নি এই বলে, আমার 4ও হয়নি,
কিন্তু এত সুন্দরভাবে ঠুকলো, তাতে বোঝা যাচ্ছে জাত ব্যাটসম্যান। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, শকুনের সাপে গরু কি মরে, এটা খুব প্রচলিত কথা। পরবর্তীকালে এই কথাটা চলে এসেছে, শকুনের অভিশাপে গরু মরে না। কোথাও কি রাজন্যা, মানে আমি একেবারে অনেস্ট উত্তরটা চাইছি, কোথাও কি রাজন্যা মনে হয় তোমার রূপ, তোমার কথা বলার ধরন, তোমার নাগরিক বলন, অথচ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা, এবং ২১শে জুলাইতে তোমাকে চূড়ান্ত খ্যাতির জায়গায় নিয়ে যাওয়া, এসবেই আসলে কেউ কেউ ভীষণ চটেছিল, এবং তারা প্রত্যেকবার, বিশেষ করে তোমাকে এবং তোমার সঙ্গে প্রান্তিক যেহেতু রয়েছে, তোমাদের সত্যি প্রান্ত দেশে ঠেলে দিতে চাইছিল বারবার। একটা বিরাট অদৃশ্য শক্তি, আমি বলছি না XYZ এর নাম বলতে, কিন্তু একটা প্রান্ত দেশে কি ঠেলে দেওয়া হয়েছে? কখনো কখনো কি এটা মনে হয়নি যে যে দলটার সঙ্গে রয়েছে, যে দলটা শাসন ক্ষমতায় রয়েছে, একজন আদর্শ ছাত্রী নেত্রী হিসেবে কোথাও কি মনে হয়েছিল যে এর থেকে বিরোধী থাকলে দল আরো বেশি বলতে পারতাম, একদম আগল খুলে বলে দিতে পারতাম? আমার মনে হয়নি, কারণ প্রথম যে তোমার প্রশ্নটার উত্তর দিই, প্রান্ত দেশে ঠেলে দেওয়া, আমরা প্রান্ত দেশে ঠেলে দেওয়ার মতো অবস্থায় বা কারণে কোনোটাতেই ছিলাম না। প্রান্ত দেশে ঠেলে দেওয়ার মতো কারণ কি হতে পারে? একটা মানুষ রেপ করেছে দলে থেকে, তাকে প্রান্ত দেশে ঠেলে দেওয়া যায়। খুন করেছে, প্রান্ত দেশে ঠেলে দেওয়া যায়। আমি আর প্রান্তিক কি করেছি? একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, যেটার কারণে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে। একটা শর্ট ফিল্ম, যে শর্ট ফিল্মে এই ধারণা, এই মানসিকতা, এগুলোকেই আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে। ভুল ব্যাখ্যা হলো। একদম আমার মনে হয় ভুল ব্যাখ্যা আমাদের তরফ থেকে হয়নি। কেউ যদি ভুল বুঝে থাকে সেটা তার সমস্যা, আমরা ভুল ব্যাখ্যা করিনি। কিন্তু তুমি বলছো প্রান্ত দেশে তোমাদের ঠেলে দেওয়া হয়নি, তাহলে যে রাজন্যাকে দেখে গোটা বাংলা ২১শে জুলাইয়ের মঞ্চে মোহিত হয়ে গেল, মানে আমি বলবো যে একটা তারকার জন্ম নিল ২১শে জুলাইয়ের দ্বীপ্রহরে। পরের দিন গোটা কলকাতাতে এমন কেউ নেই, বামপন্থী, ডানপন্থী, সনাতনীপন্থী, যারা রাজন্যা হালদারের নাম জানে না। এবং আমি অস্বীকার করার কোনো জায়গায় নেই রাজন্যা। সেদিন আমি আবিষ্কার করলাম রাজন্যাকে, আমি হয়তো চিনতাম না, আমি প্রান্তিককে চিনতাম, কারণ অনেক দিনের ধরেও রাজনীতিটা করছে, এবং সিপিএম আমলে আমি দেখেছি মারের ভয়কে অগ্রাহ্য করে রাজনীতি করেছে, আমি চিনতাম। কিন্তু এটা দুর্ভাগ্যবশত আমি চিনতাম না, কিন্তু আমি সেদিন থেকে চিনলাম। এবং আমার মনে আছে স্পষ্ট, সেদিন টাফটকে আমি তার পরের দিনই নিয়ে এলাম, তার কারণ প্রথম আমাদের দেখা এবং টাফটকে দেখা, এবং গোটা বাংলা চাইছিল রাজন্যা কে, রাজন্যার সম্পর্কে জানতে। এবং যেভাবে তত্তরিয়ে বেড়ে গেল, আমরা দেখছিলাম লাইভেই কত মানুষ দেখেছে, সেই জায়গা থেকে 2023-এ, সেই জায়গা থেকে 24-এর রাজন্যাকে শুধু স্টেজে বক্তৃতা থেকে সরিয়ে দেওয়া হলো না, তাকে রাস্তায় দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে দাঁড় করানো হলো। এবং এটাও তো ঠিক, মানে এটা তো অস্বীকার করা যায় না। এখন কেউ সাংসদ, আমি বলবো তরুণী সাংসদ, অভিনেত্রী, সে তো সেদিনও প্রশ্ন করেছিল, সাংবাদিকরা শুনেছে, রাজন্যা এইভাবে বলাটা কি ঠিক হলো? মানে অত উৎসাহের পরেও, মানে বিরোধিতাটা তো সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল। আর প্রান্ত দেশে তো 1 বছর বাদে স্টেজের বক্তৃতার মঞ্চ থেকে নামিয়ে একেবারে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, দেখ কেমন লাগে। এটা তো হয়েছে রাজন্যা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তোমার চোখ বলে দিচ্ছে হয়েছে। যখন তুমি বলে দিচ্ছ অস্বীকার করার জায়গা নেই, আমি বড়দের সঙ্গে অকারণ তর্কে যাই না। যদি এটা সত্যি অস্বীকার করার জায়গা না থাকে, যদি তুমি বুঝতে পারো, তার মানে আরো 5টা মানুষ বুঝতে পেরেছে, এটা আমি বিশ্বাস করি। যারা আমাকে দেখবে এবং যারা আমাকে বলবে, যারা আমাকে বিচার করবে, তার মানে তারাও হয়তো কোথাও না কোথাও গিয়ে বুঝতে পেরেছে। যদি তুমি বলে থাকো এটা অস্বীকার করার জায়গা নেই, তাহলে আমি বলবো অস্বীকার করার জায়গা রয়েছে, কিন্তু সেই সম্পর্কে আমার সম্পর্কে আমি কি করেছি আমিত্ব নিয়ে আজকে বলবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমিত্ব এখানে কোনো রকম ভাবেই গ্লোরিফাই করার জায়গায় নেই, এটা আমি বিশ্বাস করি। রাজন্যা খ্যাতির একদম অলিম্পাস চূড়ায় পৌঁছে গিয়েছো,
মানে গিয়েছিলে বলছি আমি, দুঃখ পেও না, আমি এটা পাস্ট টেন্স ব্যবহার করছি। সেখানে দাঁড়িয়ে যে অনুভূতিগুলো হয়েছে তাতে আজকে অনেকটা ঋদ্ধ হয়েছে সেই মুহূর্ত থেকে। গত 2 বছরে নিশ্চয়ই তোমার মধ্যে অনেক পরিবর্তন এসছে। তাহলে এটা বুঝতে পেরেছো যে রাজনীতিতে বোধহয় আমিত্ব থাকলে সেই আমিত্বটা বোধহয় রাজনীতির ব্যাকরণ সিদ্ধ নয়। বুঝতে অনেক কিছুই শিখেছি। রাজনৈতিক সমীকরণে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা দেখাতে পারছো, তুমি কতটা শো অফ করতে পারছো। যতটা তুমি শো অফ করতে পারবে তার মানে তুমি রাজনীতির সেই শীর্ষে আছো। যেদিন থেকে তুমি শো অফ করা বন্ধ করে দেবে, যেদিন থেকে তুমি বাসে, ট্রেনে, ট্রামে, অটোতে যাতায়াত করবে, তার মানে তো ওর কোনো গুরুত্ব নেই। ওর নিজের গাড়ি নেই, ওর নিজের 4 চাকা স্করপিও নেই, মার্সিডিস নেই। তার মানে ওর কি এতটা যোগ্যতা আছে? ওকে কি এতটা নেতা নেত্রী হিসাবে গণ্য করা যায়? একেবারেই নয়। আমার মনে হচ্ছে এইটাও আমি রাজনীতি করতে গিয়ে শিখতে পেরেছি যে শো অফ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হয়তো কোথাও না কোথাও গিয়ে আমি করতে পারিনি। এক, আর দ্বিতীয় বিষয়, তুমি যেহেতু আমি কি করতে পারিনি সেটা নিয়েই গ্লোরিফাই করেই বলছো, দ্বিতীয় বিষয় যেটা আমি করতে পারিনি, যেটা আমি করতে অপারগ, আমি সঠিক সময় সঠিক বিষয়টা বলে ফেলেছি, চেপে রাখতে পারিনি। আমি ভুলকে ভুল বলে ফেলছি, চেপে রাখতে পারছি না। আমি ঠিককে ঠিক বলে ফেলছি, চেপে রাখতে পারছি না। আমাকে রাজনীতি করতে গেলে হয়তো এটাও আরো শিখতে হবে যে ভুলকে ভুল সবসময় বলো না রাজন্যা, এটা আমি মনে করি। অবশ্যই। কোথাও নিজের বিরাট ঢাউস গাড়ি নেই, সঙ্গে বডিগার্ড নেই, মানে আমি বলছি যে নিরাপত্তা রক্ষী নেই, এগুলো কি সত্যি ছাত্র রাজনীতিতে শাসকের রাজনৈতিক যে বলয় রয়েছে সেখানে এগুলো এখন সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অর্থবহ হয়ে উঠেছে? উঠেছে কিনা আমি বলবো না, উচিত নয় এটা আমি বলবো। ওই যে আমি আবারও চেপে রাখতে পারলাম না, ভুলকে ভুল বলে ফেললাম। তাই আমার মনে হয় এটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে একেবারেই অপ্রাসঙ্গিক। আমি একটু প্রান্তিকের কাছে যাব। প্রান্তিক যে কথা বলল খুব গুরুত্বপূর্ণ কথা। আমার মনে হয় এটা কিন্তু রাজন্যা প্রান্তিক ঋতব্রতর কথোপকথন নয়। এই মুহূর্তে ছাত্র রাজনীতির বিভিন্ন জায়গায়, বিভিন্ন সে যে কোনো দলই হোক, এক একটা দল এক এক রকমভাবে থাকে। এই যে আমিত্ব, আমিত্ব অন্য জায়গায় তো আছে। এখন বাম অতিবামদের মধ্যেও আমিত্ব রয়েছে। আমি তো অভয়ের সময় দেখেছি কত কত বড় বড় মাওবাদী, কত বড় বড় অতি বিপ্লবী শুধু জামা বিক্রি করে আর মোমবাতি বিক্রি করে বেশ ভালোই বাজার করলো। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে কোথাও কি মনে হচ্ছে তোমরা যখন রাজনীতি করেছো, মানে তুমি যখন রাজনীতি করেছো, সিপিএম তখন আমি বলবো না মধ্য গগনে, কিন্তু শেষ লগ্নে, শেষ বারের মতো জ্বলে ওঠার মতো সিপিএম ছিল, এবং এসএফআই তখন তুমুল শক্তি আর কি। তার মধ্যে প্রান্তিকরা গুটি কয়েক ছেলে, তারা লড়াই করে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি মানছি। তাদের সঙ্গে বেশ কিছু নেতাও ছিল, আবার তাদের সঙ্গে বেশ কিছু সংবাদ মাধ্যমের সঙ্গেও যোগাযোগ ছিল, বিরোধী রাজনীতিতে যেটা থাকে। সেই সময় তোমাদের রাজনৈতিক যে মঞ্চ ছিল, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ, সেই মঞ্চে এগুলো কি সত্যি খুব বড় ফ্যাক্টর ছিল? কার ঢাউস গাড়ি আছে, কার খুব দামি ঘড়ি আছে, কোন আইফোন ব্যবহার করছে, এগুলো তখন কি এত গুরুত্বপূর্ণ ছিল? যখন তুমি তো সেই গুটি কয়েক ছাত্র নেতার মধ্যে পড়ো যারা বাম আমলেও লড়ে এসছে, এবং এখনো মানে আজকে বলবো না, কিন্তু কয়েক দিন আগে অবধি, কয়েক মাস অবধিও পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিলে, মানে তৃণমূল ছাত্র পরিষদের ছিলে পদাধিকার। তোমাদের ওই সময় কি এটা ছিল? একদমই নয়। মানে আমার কাছে রাজনীতির ডাইনামিক্সটা অনেকটা বদলে গেছে এখন মনে হয়। তবে কি বলতো, আমি বদলকে অস্বীকার করি না, মানে বদলটা তো ওই যে বললাম, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, বাট সেটার একটা ধাপ আছে। ছাত্র রাজনীতির ইতিহাসটা বাংলা কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর যে ইতিহাস, সেটা কিন্তু মাটির কাছাকাছি। ছাত্র রাজনীতি মানে মাটির কাছাকাছি। মানে তুমি যেহেতু আমাকে আমার ওল্ড ডেজে ফিরিয়ে দিলে, রিওয়াইন্ড করলাম ক্যাসেটটাকে, তো আমার কাছে ছাত্র রাজনীতির কনসেপ্টটা ছিল হচ্ছে ওই নোংরা জিন্স, 3 দিন 4 দিনে জিন্সটা চেঞ্জ করা হয়নি, কিংবা সেই জামাটা যেটা 2 দিন 3 দিন ধরেই
পড়া আছে, কলেজের কোনো দাদার কাছে পাশে থাকা, তারপর আবার রাতের পর সকালে ক্যাম্পাসে চলে আসে, যেহেতু আমরা জেলা থেকে বিলং করি। এই কনসেপ্টগুলো এবং পলিটিক্সের মানে স্টুডেন্ট পলিটিক্সের ডাইনামিক্সটা কিন্তু কখনোই লোকাল কাউন্সিলরের সাথে অ্যাটাচ ছিল না, যেটা এখন হয়েছে। ছাত্র রাজনীতি মানে ক্যাম্পাসে, ছাত্র রাজনীতি মানে ছাত্রের সুরক্ষা, ছাত্র রাজনীতি মানে কোনো ছাত্র অ্যাটেন্ডেন্স কমে গেছে কোনো কারণে তার পাশে দাঁড়ানো, পরীক্ষা দিতে পারছে না তার পাশে দাঁড়ানো, ট্রেনের কনসেশন করানো, এগুলো হচ্ছে ছাত্র রাজনীতি। আমি রাজন্যার কথাটা একটু ডিফার করে বলি, পোশাক আশাকে পরিবর্তন হয়তো সময়ের সাথে হয়েছে, কিন্তু দ্য এসেনশিয়াল দ্য বেসিক ক্রাইটেরিয়া সেটাই তো বদলে গেছে। এখন ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি ঋতুদা? ছাত্র রাজনীতির উদ্দেশ্য হচ্ছে তার কলেজ ক্যাম্পাসে লোকালিটিতে কাউন্সিলরের সাথে তার কেমন সম্পর্ক, সে কলেজ ক্যাম্পাসের থেকে বেশি সময় অতিবাহিত করছে লোকাল বিধায়কের কাছে। কলেজ ক্যাম্পাসে সে পাস আউট হয়ে যাওয়ার পরও, আজকে মনোজিৎটা কেন হচ্ছে, পাস আউট হয়ে যাওয়ার পরও তারা আরো থাকবে, এটা ছাত্র রাজনীতি নয়। ছাত্র স্বার্থে, শিক্ষা স্বার্থে এই স্লোগান চলে এসছে বাংলায়। কিংবা তুমি ধরো যদি তৃণমূলেরই ধরি, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম। অ্যানালিসিস করো ঋতুদা, কষ্ট হচ্ছে বলতে, কিন্তু আইনের ছাত্র, এখন আইন নিয়েই তোলপাড় সবটা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শিক্ষার প্রগতি আজকে এক একটা ক্যাম্পাসে, আমি জানি এই ইন্টারভিউটা লাইভ হওয়ার পর আমাকে কোনো সমস্যায় পড়তে হতে পারে না, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যায় ফেলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যায় ফেলেন না, কিন্তু আমি প্রথমেই বলেছি এই মধ্যম নেতারা খুব ভয়ানক, একদম মধ্যমপন্থী। আজকে এক একটা কলেজ ক্যাম্পাসে নামি দামি শিল্পীরা আসছেন, সোশ্যালস হচ্ছে, হোক, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ঋতুদা কটা একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে? ছাত্র রাজনীতির কনসেপ্টটা কি? আমি যদি কলেজের দাদা হই, টু কোট, দাদা হিসাবে ভাইদের বোনেদের প্রতি আমার কর্তব্যটা কি? একটা একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম আজকে দেখতে পাচ্ছ কলকাতা কেন, তার জেলার কলেজগুলোতে, সমস্ত জায়গায় বড় বড়, সেখানে বড় বড় শিল্পীরা আসে, হোক, কালচারাল প্রোগ্রাম নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু কোথায় একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, কোথায় ডিবেট, কোথায় এক্সটেম্পোর, কোথায়? এইগুলোই তো আমরা জেনে এসছি। আজকে সেই জায়গাটা মানে বেসিক ক্রাইটেরিয়া অফ স্টুডেন্ট পলিটিক্স ইজ গেটিং লস্ট। সাজসজ্জায় কি এলো বড় কথা নয়, মা দুর্গা সেটা ত্রিধারার বড় পুজো হলো কিংবা আমার বাড়ির পাড়ার পুজো হলো বড় কথা নয়, আমি দেবী দুর্গাকে কতটা মন থেকে পুজো করছি সেটা প্যান্ডেলের আতিশয্য দিয়ে হয় না। কিন্তু আজকে এই বেসিকটা তো গেছেই, সাথে যেটা রাজন্যা বলছিল, তুমিও যে প্রশ্নটা ভীষণ ভীষণ ভ্যালিড প্রশ্ন, ভীষণ ভ্যালিড প্রশ্ন। আজকে হচ্ছে দামি স্যুট বুট, বুকে একটা দামি পেন, হ্যাঁ না এখানে আমি তোমাকে একটু কেটে বলি, দূর থেকে বুঝতে পারবে না, ওগুলো কিন্তু ম্যাক্সিমামটাই ফার্স্ট কপি, ঠিক আছে, কিন্তু ওই তোমার শো অফটা লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও সাদা শাড়ি আর হাওয়াই চটি, না মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি পরছেন, ছাত্র রাজনীতিতে একটা কোনো দামি ব্র্যান্ডের চটি পরে সাদাটাকে সিগনিফাই করা হচ্ছে। তো এই জায়গাগুলো, এই জিনিসটা বদলে গেছে। কলেজ ক্যাম্পাস মানে তুমি ভাবতে পারো, তো আমার থেকেও আরো বেশি তোমরা দেখেছো পুরোনো দিন। আমি এখানে সিপিএম এর জামানা, কংগ্রেসের জামানা, তৃণমূলের জামানা তুলছি না, আমি বলছি গতি প্রকৃতিটা, ডারউইনের বিবর্তনবাদের মতো রাজনীতির বিবর্তনবাদ থেকে অ্যানালাইসিস। কিন্তু প্রান্তিক একটা জায়গায় তো তুমি অনেকের থেকে এগিয়ে গেছো, তুমি তো বুক চিতিয়ে বলতে পারবে যে বাম আমলে প্রবল বিরোধিতায় ছাত্র আন্দোলনের নির্বাচনের মাধ্যমে তুমি জিতে আসা সিআর ছিলে। 65টা ভোট পড়েছিল বাম জামানায় 2010, যখনও বামেরা দাবি করেছিল আমরা বিপুল ভোট নিয়ে 11তে ক্ষমতায় আসছি, ঠিক আছে। আমার এক এক সময় মনে হতো আমি হাজরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি না চীনে দাঁড়িয়ে আছি, আমার পতাকাটা ভাসে, এসএফআই এর বড় বড় লাল পতাকা। সেখানে 65টা ভোটের মধ্যে 63টা ভোট প্রান্তিক চক্রবর্তী পেয়েছিল, ইন্টারনেটে সার্চ করলে এখনো পাওয়া যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লিস্টে। বাহ, আমি সাধুবাদ জানাচ্ছি সেই সমস্ত বামপন্থী ছাত্র নেতাদের। কেন জানো? তার কারণ এটা বাম আমলেই সম্ভব ছিল যে 65টার মধ্যে 63টা একজন বিরোধী প্রার্থী। না বাম আমলে সম্ভব ছিল না। আমি নমিনেশনটা আমার কলেজের বাইরের, ভাই আজকে হলে তো এটা হতেই পারতো না, আজকে তো নির্বাচনই হচ্ছে না। না আমি সেটা পরে আসছি, সেটা আসছি। আজকে ধরে আমি বলছি ঋতুদা, না বামফ্রন্টকে গ্লোরিফাই করা যাবে না।
আমি এখনো তৃণমূলে আছি, সমালোচনা করতে পারি ভুলকে ভুল, ঠিককে ঠিক, তার মানে এসএফআই কে গ্লোরিফাই করব না। আমার নমিনেশনটা আমার কলেজের বাইরের কালী মন্দিরে দাঁড়িয়ে ভর্তি হয়েছিল, কারণ নমিনেশন পেপার চিড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু এই যে তুমি প্রশ্নটা করেছো, এত ভ্যালিড একটা প্রশ্ন, ছাত্র রাজনীতির যে বেসিক ক্রাইটেরিয়া সেটা আমি ক্লাসরুমে দাঁড়িয়ে পারফর্ম করেছিলাম, তাই ভোটটা এসেছিল। আমি ইচ্ছে করে একটু বললাম, আমি একটু আপনাদের উস্কে দিয়ে দেখলাম কোন দলে তারা আছে বড় কথা নয়, কিন্তু তারা বাম বিরোধী এ বিষয়ে কিন্তু কোনো আর আমাদের সংশয় নেই। অর্থাৎ রাজন্যা পারিবারিকভাবে এবং প্রান্তিক তার ছাত্র রাজনীতির ক্ষেত্রে এরা আসলে কিন্তু বাম বিরোধী। কোন দলে আছে আমি আবার আপনাদের একটু ইশারা দেওয়ার চেষ্টা করছি, এটা কোনো বড় কথা নয়, কিন্তু এরা বাম বিরোধী। অর্থাৎ ছাত্র রাজনীতিতে আপনারা জানেন যে বামেদের একটা রোম্যান্টিসিজম কাজ করে, মানে অসম্ভব রোম্যান্টিক হয়ে যায়। এখন বললে খুব খারাপ লাগবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একসময় অনেকে বাম হয়েছিলেন শুধুমাত্র একজন বাম নেত্রী তার কথা শুনে। আমি এখনের কথা বলছি না, আমি আজ থেকে বেশ কয়েক দশক আগে, 7-এর দশকের কথা বলছি। সুতরাং ওরা কিন্তু বাম রোম্যান্টিসিজমের বিরুদ্ধে। আবার এই মুহূর্তে তারা কোন দলে আছে এটা নিয়ে আমি আলোচনা করছি না। অর্থাৎ কোনোভাবেই কিন্তু বামপন্থাকে তারা গ্লোরিফাই করতে দিচ্ছে না। এটা আমি আপনাদের একটা ইশারা দিলাম, কারণ আমরা একদম শেষ মুহূর্ত অবধি যাব, পরপর ধাপে ধাপে যাব। আমি দেখব আমাদের ডাবল হ্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না, তাই আপনাদের বলে রাখলাম। এবার প্রান্তিক আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রান্তিক কোথাও কি মনে হয় মনোজিৎ মিশ্র, কোথাও কি মনে হয় মনোজিৎ মিশ্রের মতো এই ধরনের দাদাদের উৎপত্তির কারণ সঠিক সময় ছাত্র নির্বাচনগুলো হচ্ছে না? একদম বলতে দ্বিধা নেই, নির্বাচনই নতুন প্রজন্মকে তৈরি করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যের সিএম এই মুহূর্তে, তিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। আমরা ছোটবেলায় বাবা দাদু কাকাদের মুখে যেগুলো শুনেছি, বা সিনিয়রদের মুখে, প্রিয়রঞ্জন দাসমুন্সী হোক, সুভাষ চক্রবর্তী হোক, যাদের কথাই আমরা শুনেছি, সবাই কলেজ ক্যাম্পাস থেকে উঠে এসছে। এই যে নতুন সুব্রত মুখার্জি, সবই নতুন প্রজন্ম, তারা উঠে এসে আন্দোলন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন নির্বাচনে লড়ছেন তখন সবাই ছাত্র যুব করেছেন, সুব্রত মুখার্জিও তাই। তো সেই জায়গা থেকে আজকে 8টা বছর ছাত্র নির্বাচন বন্ধ। মনোজিৎ মিশ্ররা ধর্ষণ করছে, ভয়ানক। রুট কজটা খুঁজতে হবে, কারণ ক্যাম্পাস চালানোর মতো নতুন প্রজন্মের নেতা বা নেতৃত্ব তৈরি হতে পারেনি, তাই দাদাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। রাদার তৈরি করতে দেয়নি এরা। রাদার আমি বলবো যে এইরকম মানসিকতার মানুষরা, এইরকম দাদারা নতুন প্রজন্ম তৈরি করতে দেয়নি। আর আমি যদি বলি, আমার খুব দামি কথা, হয়তো বিতর্কিত কথাও বললো, কিন্তু আমি বলছি যে আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন, বিরোধী আন্দোলন করে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবতে পারেন না। কিন্তু সমস্যাটা কোথায় জানো তো, আমি যদি এরকম, আমরা একটা ছোট্ট সংগঠন চালাতাম, তৃণমূল ছাত্র পরিষদ, খুবই ক্ষুদ্র সংগঠন রাজ্যের তুলনায়, তো সেখানে দাঁড়িয়ে আমার দুটো জিনিসের সমস্যা আমাকে সারা রাত ঘুমাতে দিত না। আমার জুনিয়ররা কেউ এরকম করলে, ঘটনা ভুলভাল ঘটনা ঘটালে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? কোনো রাষ্ট্রশক্তি কিন্তু ধর্ষণকে এনকারেজ করে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, নরেন্দ্র মোদী হোক, আদিত্যনাথ যোগী হোক। আমি এটা বারবার বলছি, কোনো রাষ্ট্রশক্তি এনকারেজ করে না। আজকে যদি আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সেটা নয়, কিন্তু গোড়ায় গলদ নতুন জেনারেশনকে তুলে আনতে হবে। তুমি একটা সিম্পল জিনিস ভাবো, আজকে বহিরাগত দাদা, তার কিন্তু কলেজ পাস আউট, সে কলেজে কি দাদাগিরি করলো কি করলো না, তাতে ওর কলেজে কোনো হ্যাম্পার হবে না, তার মাথায় সেটা জানে আমায় কি করবে, কলেজ থেকে সাসপেন্ড করবে, রেজাল্ট আটকে দেবে, প্রিন্সিপাল বকবে, গার্জিয়ান কল করবে, কিছুই ভাবার নেই, সে তো পাস আউট। কিন্তু আমি যদি একটা রানিং স্টুডেন্ট ইউনিট প্রেসিডেন্ট হই, যে 4th ইয়ার বা 3rd ইয়ার বা 5th ইয়ার, আমি কিন্তু জুনিয়রের সাথে কোনো খারাপ আচরণ করার আগে 10 বার ভাববো, কারণ আমি যদি এখান থেকে রাস্টিকেটেড হই তাহলে আমারও ক্যারিয়ারটা সর্বনাশ হয়ে যাবে। এদের তো ভয়ই নেই। আর পুরোটাই বললাম না, স্টুডেন্ট পলিটিক্সের চেঞ্জ যেটা সব থেকে ভয়ানক আমি যতটুকু দেখেছি বিগত 15 বছরে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি ছাত্ররা করছে না। ছাত্র রাজনীতি এখন ইনফ্লুয়েন্সড বাই সিনিয়র লিডারশিপ, সেইটা চলতে পারে না। ছাত্র আন্দোলন আসলে, আবারও তোমাকে বলছি ঋতুদা, তুমি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, সাংবাদিকতা তো আছেই তুমি ব্যক্তিগতভাবে, সেই জায়গা থেকে আমি তোমাকে বলি যে আজকে ক্লাসরুমে বা একটা দাদা, সে স্টুডেন্টকে এইটাকে জুনিয়রকে বোঝাচ্ছে যে ছাত্র রাজনীতির ইতিহাসটা কি,
সেখানে ছাত্র রাজনীতিতে দেখো, তুমি কাউকে সমালোচনা করতে গেলেও তাকে জানতে হবে। হঠাৎ করে একটা নতুন জেনারেশন এসে বলছে সিপিএম খারাপ, সিপিএম খারাপ, সিপিএম খারাপ। আরে সিপিএম খারাপ কেন? সেই প্রশ্নটা কি দাদা তোকে শিখিয়েছে, মানে উত্তরটা দিয়েছে? হঠাৎ করে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ, মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ, মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন দারুণ? তুমি যদি সত্যি করে জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট, তাহলে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে খারাপটা করতেই পারবে না। আসলে তো ইনজেকশনটা হচ্ছে শিক্ষার না, ইনজেকশনটা তো হচ্ছে গ্লোরিফিকেশনের। কিছু বুঝতে হবে না। আরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরে কেন? তুমি যদি তৃণমূল করো, তুমি কি জানো নন্দীগ্রামের ইতিহাস? তুমি জানো মরিচঝাপি? আজকে আমার একজনের সাথে কথা হচ্ছিল, সে আবার তৃণমূল করে, ঠিক আছে, হঠাৎ করে তাকে জিজ্ঞেস করে, সে ধানতলা জানে না, সে বানতলা জানে না, সাইবাড়ি হত্যাকাণ্ড জানে না। আরে তুমি কাউকে সমালোচনা করছো কেন? সৃজন কি কিছু করেছে? আমি রিপিট করছি, সৃজন কি কিছু করেছে? তাহলে তো সিপিএম খারাপ হওয়ার কথা না। সৃজন তো কিছু করেনি, দীপশিতা তো কিছু করেনি, তৃণমূলের বিরোধিতা করেছে কিন্তু খুন খারাপই তো করেনি। তাহলে তুমি এসএফআই এর বিরোধিতা করছো, সিপিএম এর বিরোধিতা করছো। কেন বিরোধিতা করছো? তার কারণটা হচ্ছে তুমি ইতিহাসটা না জেনে বিরোধিতা করছো। তোমাকে ইতিহাস জানতে হবে বিরোধিতার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গ্লোরিফাই করছো, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের কাহিনীটা জানতে হবে, নইলে তুমি করতে পারবে না। এই ইনজেকশনটা দরকার, রাজনৈতিক শিক্ষা দরকার। রাজনৈতিক শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া যায় না, এইটাই আমার বক্তব্য। এইটা ভীষণ দরকার। এবং একাডেমিক প্রোগ্রামস, আই রিপিট, শিক্ষার আস্ফালনটা ক্যাম্পাসগুলোতে দরকার। আসুক সুনিধি চৌহান, আসুক কেকেরা, আজকে উনি নেই, তাতে কোনো অসুবিধা নেই। প্যারালালি ডিবেট, মুড কোর্টস, এগুলোকে আমি বারবার বলছি, এগুলো আমার না, আমি ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি বহুবার জানিয়েওছি যে এই প্রোগ্রামগুলো হওয়া দরকার। কিন্তু ওই কি বলবো, মানে মর্মাহত ওই যখন এগুলো হয়নি। আমি যতদিন করেছি আমার ক্যাম্পাসে বা যেখানে যেখানে আমি পেরেছি, সেখানে সেখানে কিছু কিছু একাডেমিক প্রোগ্রাম আমি চেষ্টা করেছি, বাট সেটার পরিমাণ খুব কম। খুব সুন্দরভাবে বললে, আমি অবাক হয়ে শুনছিলাম, তন্ময় হয়ে শুনছিলাম। আমি এমনি জিজ্ঞেস করছি, দেখো দিনের শেষে প্রান্তিক চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট নয়, দিনের শেষে প্রান্তিক ছাত্র নেতাও সবসময় নয়, কিন্তু দিনের শেষে সে একটি মানুষ তো। এবং আমি বলবো, তোমাদের সম্পর্ক গত 2 বছর ধরে দেখে আমার যেটা মনে হয়েছে, সামাজিক মাধ্যমেও দেখো, তুমি একটা সাচ্চা প্রেমিক। কোথাও মনোজ মিশ্রাদের যেভাবে চারিদিকে উৎপাত চলছে, সেখানে একজন সাচ্চা প্রেমিক প্রান্তিক রাজন্যকে নিয়ে হাত ধরে সেই বলয়ের থেকে বেরিয়ে এসে কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশটা অনেক বড়। রাজন্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এখানে দাঁড়িয়ে। কিন্তু আমি একটা কথা বলি, প্রেম ছাড়া কি দিন বদলের গল্প বলা যায়? কোনোদিনই বদলানো যায় না। আজকে আমি এখানে দাঁড়িয়ে যখন কিছু বলি, বা আমার যখন কোনো ভুল মনে হয় এটা বলার দরকার প্ল্যাটফর্মে, রাজন্যার সাথে আলোচনা করতে গেলে রাজন্যা আমাকে বলে, তোমার যা মনে হয় বলো, যেটা মনে হবে সেটা বলবে, ভাববে না কিছু, ঠিক আছে? যুগলবন্দির ইতিহাস কিন্তু খুব কম এসছে, কিন্তু যারা এসছে তাদের কিন্তু পৃথিবী মনে রেখেছে। যুগলবন্দির ইতিহাস, এটা রাজনীতিতে হোক, সিনেমায় হোক, আর এটা সাহিত্যে হোক, কিন্তু সেটা কিন্তু নেপোটিজমের প্রোডাক্ট নয়। এখানে আমার বলতে হবে, অনেকে হয়তো প্রশ্ন তুলেছিলেন, রাজন্যা যেমনি বললো 21শে জুলাইয়ের পর তাকে কি কি ফেস করতে হয়। না বলিনি এখনো। বলবি 21শে জুলাইয়ের পর। আমি একটা কথা বলি, প্রান্তিক চক্রবর্তীকেও এটা সাফার করতে হয়েছে, একদমই, যে রাজন্যা প্রান্তিকের সাথে এই আছে, তাই প্রান্তিক রাজন্যাকে সুযোগ করে দিয়েছে। আমি তোমাকে ঋতুদা এই চ্যানেলে, তোমার চ্যানেলে দাঁড়িয়ে জোর গলায় বলে দিলাম, সামনে 21শে জুলাই আরো মেয়েরা রাজনীতি করছে, কোনো অসুবিধা নেই, কাউকে আমি ছোট করছি না, কিন্তু যারা এগুলো বলছে তাদের পুরো মঞ্চটা ছেড়ে দাও। 21শে জুলাইয়ের 5 মিনিট 18 সেকেন্ডের জায়গায় রাজন্যা বক্তব্য রেখেছিল, সেটা 10 মিনিট 36 সেকেন্ড করে দাও। রাজন্যা হালদারের ওই বক্তব্য কি প্রান্তিকের জন্য হয়েছে? প্ল্যাটফর্ম করে দেওয়া সহজ, মঞ্চ করে দেওয়া সহজ, মঞ্চটাকে মাতিয়ে দেওয়াটা কঠিন। একটা বিখ্যাত কথা আছে ঋতুদা, আ পারফর্মার ডাজ নট নিড দ্য স্টেজ, আ স্টেজ নিডস আ পারফর্মার। রাজন্যা হালদার 21শে জুলাইয়ের মঞ্চ যেভাবে মাতায়, তেমনি আমাদেরই সাংসদ কারুর প্রচারে গিয়ে মেদিনীপুরে, মানে সাংসদ হননি, পরাজিত হয়েছেন,
তার প্রচারে গিয়ে প্রত্যন্ত একটি গ্রামে রাত 9:30টার সময় যে আগুন জ্বালায় সেটা প্রান্তিক চক্রবর্তীর জন্য নয়, সেটা কোনো নেতার জন্য নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ যে আমার এক প্রিয় মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাটফর্ম দিয়েছেন, কিন্তু তার পারফরমেন্সটা একান্তই তার শিক্ষা, তার পারিবারিক গ্রোন আপ, তার গ্রুমিং, তার ফসল। 21শে জুলাই যখন রাজন্না হালদার বলছে তার 1 বছর হয়েছিল রাজন্না হালদারের সাথে আমার সম্পর্ক, 1 বছরে যদি আমি এরকম গ্রুম করে দিতে পারি তাহলে তো আমি একটা পলিটিক্যাল স্কুল খুলবো। আজকে বিভিন্ন পার্টি যেসব প্রাইভেট এজেন্সিগুলোকে হায়ার করে, আজকাল যে ট্রেন্ড এসছে, তাহলে তো আমাকে পরের বার হায়ার করা হবে। আমি এত নেতা তুলে ধরবো, ছাত্র ইলেকশনের দরকার নেই তো, প্রান্তিকের কাছে আসলেই তো তুমি নেতা বা নেত্রী হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কোথা থেকে, মানে আমি এটাই বলছি যে রাজন্যার প্রেম প্রান্তিক এ যেন সমার্থক। এবং আমি বিশ্বাস করি আজকের দিনে দাঁড়িয়েও আমরা যখন এখানে বসে আছি, দলের কোনো পদে নেই, আমরা যা বক্তব্য রাখছি মানুষ আমাদের সমর্থনের আশীর্বাদ দিচ্ছেন, মানুষ গণদেবতা আশীর্বাদ দিচ্ছেন। এটা প্রান্তিক চক্রবর্তী একা করতে পারে না, ঠিক আছে? একটা জুটি যা করতে পারে সেই ঋতদা, ইডেন গার্ডেন্স J4 ইন্ডিয়া ম্যাচটা হেরে যাচ্ছে, রাহুল দ্রাবিড় VVS লাক্সমানের জুটি, কেউ ভুলতে পারবে ওই পার্টনারশিপ? কোনোদিন বলা যাবে না। সেরকমই তো আমার মনে হয় প্রান্তিক ছিল, ইডেন গার্ডেন্সে আগেও ম্যাচ খেলেছে, কিন্তু প্রান্তিক যদি এখানে রাহুল দ্রাবিড় হয়, উল্টো দিকের VVS লাক্সমানটা ও। কিংবা আমি তোমাকে বলছি আজকে একটা জুটি কি করতে পারে, ঈর্ষার কারণ কোথায় মানুষের? এই কাপলটাকে মানুষ ভয় পাচ্ছে। রাজনীতিতে, এই তৎকালীন রাজনীতিতে এরকম ঘটনা ঘটছে না যে দুজন একসাথে, নর্মালি কি হয় নিজেদের মধ্যে ইগো বেঁধে যায়, যে তুমি আমি এইসব ব্যাপারগুলো, আমিত্ব, আমার আর রাজন্যার মধ্যে আমিত্ব নেই। কারণ আমার কাছে ছাত্র রাজন্যাও ব্যাখ্যা করবে হয়তো পরে, আমার কাছে ছাত্র রাজনীতির এতগুলো যে অ্যাঙ্গেল বললাম, নস্টালজিক হয় কিছুক্ষণ আগে, ক্যাম্পাসে ছাত্রদের শিক্ষা সবকিছু, সেরকম ছাত্র রাজনীতি, আমি তো এখনো ছাত্র রাজনীতি, আমি PhD স্কলার। ছাত্র রাজনীতির কিন্তু প্রেম ভালোবাসা, কলেজ ক্যাম্পাসে একটু পুকুর পাড়ে যাওয়া, একটা গোলাপ ফুল নিয়ে আসা, কিংবা কলেজ নমিনেশন ভরতে গেলে মানে সেই নিজেকে কালবেলার মহিলা চরিত্র আর পুরুষ চরিত্রটি মনে পড়ে যায়, মানে এইটা তো আমরা, এই যে শিক্ষা, এগুলো আমাদের মধ্যে ইনজেক্ট হয়ে গেছে। পলিটিক্সে আমাদের সাহিত্য ছুঁয়ে গেছে, পলিটিক্সে আমাদের সুকান্ত ভট্টাচার্য ছুঁয়ে গেছেন কবি, পলিটিক্সে আমাদের নকশাল মুভমেন্ট ছুঁয়ে গেছে। আবার এইটা বললাম, বলবে প্রান্তিক কি ধরনের নকশাল হয়ে গেছে, রাষ্ট্রবিরোধী? না, ব্যাপারটা নয়, ব্যাপারটা যে টাচ, যে মিডাস টাচগুলো, সেগুলো ছুঁয়ে গেছে। তো রাজন্যার অবদান আমার জীবন, এবং আমি কোথাও বিশ্বাস করি আমি যেটুকু পারি রাজন্যাকে সাপোর্ট করতে, সেইটাই মানুষের মূল ঈর্ষার কারণ। কিন্তু প্রেম ছাড়া, এই রিপিট, কোনো দিন বদলের গল্প বলা যায় না। যারা আজকে দাঁড়িয়ে কুৎসা অপপ্রচার করে তারা ভালোবাসতে জানে না। আগে তারা প্রেমটা শিখুক, ভালোবাসাটা শিখুক, তারপর বাকি দিন বদল হবে। পাবলো নেরুদা বা লোরকার অনেক কবিতার কথা বলতে পারি, যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে যখন ছাত্র রাজনীতিতে রাজন্যা তোমার খুব প্রিয় বান্ধবী বা প্রেমিকা হয়ে উঠল, তখন এটা তো ঠিক একজন সাচ্চা প্রেমিক হিসেবে প্রান্তিকের এই মনোজিৎ, আমি বারবার ভুল বলছি, মনোজিৎ মিশ্রার মতো এইরকম শকুনরা তো চতুর্দিকে ছিল। কোথাও সেখান থেকে প্রান্তিক তাকে নিয়ে এখন বলয়ের বাইরে বেরিয়ে আসতে পেরেছে। এটা প্রেমিক হিসেবে, আমি পলিটিশিয়ান নয়, প্রেমিক প্রান্তিককে কোথাও একটা স্বস্তি দেয়। আমি বলয়ের বাইরে বেরোইনি, প্রথম কথা বলয়ের বাইরে বেরোইনি। ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিমাল, অ্যারিস্টটল বলেছিলেন। জন্ম আমাদের রাজনীতি নিয়ে, প্রত্যেক মানুষের, আর সেখানে তো আমি এত বছর রাজনীতি অতিবাহিত করেছি। বিখ্যাত সৌরভ গাঙ্গুলি টিম থেকে বেরিয়ে যাওয়ার, মানে তুমি গ্রাউন্ডে আছো। আরে বাবা, সৌরভ গাঙ্গুলি টিম থেকে বেরিয়ে যাওয়ার পর একটা বিখ্যাত অ্যাড এজেন্সি একটা অ্যাড করেছিল, সেখানে ক্যাপশন ছিল দাদা ভুলে তো নেই। বিখ্যাত ক্যাপশন ছিল, মানুষ পাগল হয়ে গেছিল ক্যাপশনটাতে, দাদা ভুলে তো নেই। তো আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি, রাজন্যা তোমার শোতে আসার আগে একটি লাইভে ছিল, সেই লাইভে 1.33K ভিউজ হয়েছে 3 ঘন্টায়। আই রিপিট, 1,33,000 ভিউ 3 ঘন্টায়। কে ভুলে গেছে? স্বীকৃতি কি সব? প্রেম নিয়ে তুমি কথা বলছিলে, সব প্রেম তো জীবনে স্বীকৃতি পায়নি, তা বলে কি সেই প্রেমগুলো মুছে গেছে? যায়নি তো। রাজনীতিতে পদ এই মুহূর্তে নাই থাকতে পারে, তা বলে রাজনীতি মুছে যাবে? কোনোদিন হতে পারে না। মানে তোমরা রাজনীতিতে আছোই,
এবং রাজনীতিটা করবে একদম বদ্ধপরিকর। একদমই একদমই বদ্ধপরিকর যে আমরা রাজনীতির ময়দানে রয়েছি, সেই যতই কুরুচিকর মন্তব্য থাকুক, যতই কুৎসা থাকুক, অপপ্রচার থাকুক, আমি এবং প্রান্তিক, আমি এটা জোর গলায় বলতে পারি, অন্য কেউ হলে তো বলতে পারতাম না, আমি প্রান্তিক এটা বলতে পারবো, আমি এবং প্রান্তিক দুজনেই রাজনীতির ময়দানে রয়েছি। 21শে জুলাইতে এই যে উত্থান, এরপর তো অনেক বিরোধিতা এসছে। অনেক বিরোধিতা এসছে, তুমি যে প্রশ্নটা করলে, আমি তোমাকে বলছি, আজকে হয়তো প্রথমবার বলছি, আগে এতবার তোমার সঙ্গে বিভিন্ন কথোপকথনে হয়তো বলিনি কোনোদিন। বিরোধিতা তো অন্য দল করবেই, স্বাভাবিক, বলবেই। সব থেকে হয়তো আমাকে ভালো গালাগালি করেছে আমি চটি চাটা, এটা আমার সব থেকে ভালো গালাগালি। আমি যদি এটাকে গালাগালি মনে করিনি, পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে আমার তাজ মনে করেছিলাম, মুকুট মনে করেছিলাম। যাই হোক, কিন্তু আমার নিজের দলের লোকই এত কুরুচিকর মন্তব্য, এত নিম্নরুচির ভাষা ব্যবহার করেছে টিল ডেট, এখনো পর্যন্ত আমি তোমাকে কিছু শোনাতেও পারি, আমি মানে এটা আমি শোনাবই। মন্তব্য করছে ফেসবুকে, এই যে তুমি বলছো না মনোজিৎ মিশ্ররা, এদের মধ্যে যদি রাজন্যা প্রান্তিকের মধ্যে যদি ভালোবাসা থাকতো তাহলে হয়তো আজকে এই ধর্ষক হতো না। ধর্ষকের মতো মানসিকতা না যার থাকবে, সেইটার পরিচয় কোনো না কোনো ভাবে কখনো না কখনো দেবেই। এবং আমি মনে করি আজকে যারা 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছিল, তারা হচ্ছে চারা গাছ, মনোজিৎ মিশ্র হচ্ছে আজকে পরিপূর্ণ বৃক্ষ। তার মানে এই চারা গাছটা প্রত্যেক মানুষের মধ্যেই, প্রত্যেক মানুষের মনেই ছিল, যারা যারা বিরোধিতা করার জন্য, উৎসাহ করার জন্য এগুলো বলেছিল। একজন ফেসবুকে লিখছে, আমি তার নাম নেবই না অবশ্যই, যে বলছি, ম্যাডাম 21শে জুলাই আপনি কি শর্তে মঞ্চে উঠেছিলেন, যে আপনাকে তুলেছিল তার সাথে কি হয়েছিল, প্রকাশ্যে যদি মুখ খুলি তাহলে সামলাতে পারবেন তো? আমার 21শে জুলাইয়ের মঞ্চে যে আমাকে তুলেছিলেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেমিকের হাত ধরে সুযোগ সুবিধা নিয়ে দলের বুকে ছুরি কে মেরেছিল একটু বলবেন? আমি দলের বুকে ছুরি মারার মতো কি বলেছি? এবং প্রেমিকের সুযোগ সুবিধা সে নেয়নি, আমি ক্লারিফাই করে দিয়েছি। দলের বুকে ছুরি মারার মতো আমি কি বলেছি যদি আমাকে দেখাতে পারে কোনো একদিন কেউ, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে, বা দলের সুপ্রিমোরা যদি বলতে পারে যে দলের বুকে ছুরি মারার মতো কাজ করেছে, সেই দিন আমি নিজে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব, নিজে, অন্য কোনো দল করব না, চুপচাপ ঘরে বসে থাকবো, কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাব, এত বড় কথা আমি বলে গেলাম। তারপর লিখেছে, সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ কি করতে যেতেন প্রকাশ করব। আমি যখন অনেক ছোট, আমি যখন হইনি তখন থেকে রিম্বিকে আমার বাবার একটি হোমস্টে লিজ নেওয়া ছিল। আমি সপ্তাহে সপ্তাহে দার্জিলিং এ যাই, আমি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দিনে দিনে দার্জিলিং এ যাই। আমি আমার বাবার দেওয়া টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি, আমার বাবার লিজ করে নেওয়ার টাকার হোমস্টেতে গিয়ে থেকেছি। তৃণমূল কংগ্রেসের একটা টাকাও গিয়ে আমি ওই হোমস্টেতে গিয়ে ব্যয় করিনি। আর মাঝে মাঝে দার্জিলিং এ জিটিএ ভবনে গিয়ে কার সাথে দেখা করতেন সেই নামগুলো কি আবার বলবো? আমি জানি না, মানে যারা লিখছেন তারা আমার এই নখদর্পণে রাখেন, মানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আমি জিটিএ ভবনে যাই, আমি গ্লিনারিজে যাই, আমি দার্জিলিং এ ম্যালে গিয়ে ঘুরে বেড়াই, কফি খাই, সব তারা মনে রাখেন, নখদর্পণে রাখেন। তারপর লিখেছে, আর পূর্ব মেদিনীপুরের মন্দারমণি তাজপুরে কাকে ধরে জমি পাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন নামগুলো বলবো, আপনি আর আপনার হবু বর। বিশ্বাস করুন, মানে ঋতুদা তোমাকে বলছি, মন্দারমণি তাজপুরে আমরা ঘুরতে যাই, আমি প্রান্তিক, আমার বাবা মা, বন্ধু বান্ধব সবাই মিলে দিনের পর দিন ঘুরতে গিয়েছি। জমি নেওয়ার ইচ্ছা সত্যি মন্দারমণি তাজপুরে আমার নেই। কেন নেই, কি কারণে নেই, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু জমি নেব এবং সেটা কাউকে বলবো, যদি বলারই হতো, এটা প্রকাশ্যে বলার মতো গাট আমার থাকতো না, সেই গাটস আমার রয়েছে। তারপর লিখেছে, আর খুকুমনি, ঝাড়গ্রামে কার কাছে হোয়াটসঅ্যাপে কল করে টাকা চেয়েছিলে এবং শর্ট ফিল্ম করার জন্য জায়গার ব্যবস্থা করে দিতে বলেছিলে, ঝাড়গ্রামের নামটা বলবো? ঝাড়গ্রামে প্রথমত আমরা যে শর্ট ফিল্মটি বানিয়েছিলাম তাতে ঝাড়গ্রামের কোনো সিন আছে কি নেই সেটা যারা সেই শর্ট ফিল্মটি দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে তারা জানেন। আর শর্ট ফিল্ম বানানোর জন্য কারো কাছে টাকা নিতে হবে ঝাড়গ্রামের কোনো নেতার কাছে, আমি এখানে অন ক্যামেরা বলে যাচ্ছি, যদি এরকম কোনো নেতা বলে থাকেন, কোনো নেতৃত্ব বলে থাকেন, উইথ ডিউ রেসপেক্ট, তিনি আমার সামনে এসে অন ক্যামেরায় তোমার সাথেই বলবে। আমি তোমাকে এত বড় কথা বলে গেলাম, তোমার শোতে তিনি এসে তোমাকে ফোন করে বলবে, বা আমার সঙ্গে হয়তো পরবর্তী ক্ষেত্রে বসবেন তোমার শোতে, এবং সেটা মানুষ দেখবে যে ঝাড়গ্রামের কোন নেতার কাছ থেকে আমি কত টাকা নিয়েছি।
লিখছে, আর যাদবপুর ইউনিভার্সিটিতে নিজের জামা ছিঁড়ে যে নাটক করে নেত্রী হওয়ার শখ জেগেছিল আপনার, বাকিটা পরে বলবো। আমার দলের লোকই বলছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের জামা ছিঁড়ে নাটক করেছি, তাহলে আমার বিরোধীরা কি বলবে? তাহলে আর বিরোধীদের থেকে আমি কি শুনবো? আমার দলের লোক বলছে আমাকে যে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জামা ছিঁড়ে নাটক করেছেন। এটা সত্যি কি জামা ছিঁড়েছিলেন নিজে? এটা যদি আমার দলের লোক বলে তাহলে আমি আর কাকে ক্ল্যারিটি দেব, কাকে ক্ল্যারিফিকেশন দেব? বড় কথা ঋতুদা, আমি ওকে কেটে বলি, আমরা যে পরিবার থেকে বড় হয়েছি, মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান, তারা ঘরে মানে তাদের যে সম্ভ্রম সেটা সব থেকে বড় সম্পদ। সে নিশ্চয়ই নিজের সম্ভ্রমকে দাঁড়িপাল্লায় তুলে রাজনীতি করবে না। কেউ আন্দোলনের নামে আন্দোলন করছে তাকে ছোট করার জন্য, সেটা আমার নিজের দলের লোক, আমরা বারবার তার বিরুদ্ধে গর্জে উঠবো। তারপর শোনো, লিখেছে মহিলা বলে সব ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়াটা এবার ছাড়ুন, আমার দলের সুপ্রিমো মহিলা। সেই জায়গায় দাঁড়িয়ে এই নারী বিদ্বেষী, এই লিঙ্গ বৈষম্য ভাবনা। কাটবো পুরোটা পড়ে নি না, এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা দিয়ে ঋতুদা, আমি কাটছি কেন আমার মানে ফুসছি আর কি রীতিমতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা পড়েন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উপলব্ধি হবে জানেন তো? যতটুকু আমি মনে হয় ভদ্রমহিলাকে, উনি যেদিনকে চলে যাবেন ওনাকে নিয়েও এই ছেলেগুলো এই পোস্টটাই করবে। না হলে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে, সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না। এটা কি থ্রেট, তাই তো? কি থ্রেট? আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে। আমাদের মতো ছেলেরাই মনোজিৎ মিশ্র, রাইট? আমাদের মতো ছেলেরাই পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো কলেজ ক্যাম্পাসে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে মেয়েদেরকে হ্যারাস করে, বৃহত্তর ক্ষেত্রে রেপ করে। এই আমাদের মতো ছেলেটা, আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে, তাহলে আমি আর কার থেকে এক্সপেক্ট করবো? সে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী, জলজল করছে তাদের প্রোফাইলে তৃণমূল কংগ্রেস। কি নিরাপত্তা আছে ঋতুদা? কি নিরাপত্তা আছে? কাকে দোষ দেবে তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না। তারা বলেছেন লিখতে, তারা বলেছেন এই মানসিকতাকে। তোমার এই স্টুডিও থেকে বেরিয়ে রাত্রিবেলা গাড়ি করে ফেরার সময় রাজন্না হালদারের কি নিরাপত্তা আছে? আমি অনুরোধ করছি নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইডেন্টিফাই করুন। আর এইটা রাজন্না হালদার বলেছে বলে বিগত দুদিনে যে টিএমসিপির মধ্যেই এরকম আরো আছে, আমি অ্যাড করে বলি টিএমসিপি নয়, এবিভিপি, এসএফআই সবার মধ্যে আছে, কিন্তু আমাদের ঘর আগে সামলাতে হবে। এতে আইডেন্টিফাই করুন। আমি একদম প্রান্তিক, একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোথাও কি মনে হয় এখনো অনেক মনোজিৎ মিশ্র রয়েছে টিএমসিপিতে? 100% রয়েছে। টিএমসিপি কেন, আমি তো বললাম টিএমসিপি, এবিভিপি, এসএফআই, ছাত্র আন্দোলন, সিনিয়র নেতৃত্ব সব দলের সব জায়গায় আছে। রাজনীতি ভুলে যান, আগে এদের আইডেন্টিফাই করুন। অ্যাজ পার সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেখানে কিন্তু প্রাইভেট অ্যারেস্টের সেকশন আছে। পাড়ায় যদি দেখেন অ্যারেস্ট করুন, বন্দি করুন, ডিটেন করুন, এদের করে লোকাল থানায় প্রডিউস করুন। প্রত্যেকটা জায়গায় আছে। আমি তোমাকে বলছি ঋতুরা, কোথায় নিরাপত্তা? একটা মেয়ের নিরাপত্তা কোথায়? এটা তো দেখতে হবে। এরাই তো জন্ম দিচ্ছে এই নিরাপত্তাহীনতাকে। মনোজিৎ মিশ্র যেহেতু সে সভাপতির রাজ্য সভাপতি, আমরা যে ছবিগুলো দেখছি বিভিন্ন জায়গায়, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার ঠিক বলবো নিচেই রয়েছে, মধ্যখানে অবশ্যই ভাইস প্রেসিডেন্ট রয়েছে, তারপরে পরবর্তী স্তরে দক্ষিণ কলকাতায় সার্থক ব্যানার্জি, এবং এই সার্থক ব্যানার্জির সঙ্গে আমরা ফেসবুকে অনেক ছবি দেখছি মনোজিৎ মিশ্র। তাহলে আমি কোথাও ধরে নেব যেহেতু তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের একদা ভাইস প্রেসিডেন্ট, তার খুব ঘনিষ্ঠ ছিল, এবং সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ খুব সার্থক ব্যানার্জি, তাহলে আমরা যদি একটা লিগ বা টিম তৈরি করি তাহলে সেক্ষেত্রে মনোজিৎ মিশ্র এই লিগের মধ্যেই পড়ে। প্রান্তিককে যদি এই প্রশ্নটা করি তাহলে প্রান্তিক কি উত্তর দেবে? যে মনোজিৎ মিশ্র প্রান্তিকের লোক। মনোজিৎ মিশ্র প্রান্তিকের লোক নয়। প্রান্তিক রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে ভাইস প্রেসিডেন্ট ছিল। প্রান্তিক তো দলের সর্বোচ্চ নয়, সুপ্রিমো আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ছাত্র সংগঠনের সর্বোচ্চকে তৃণাঙ্কুর ভট্টাচার্যের আন্ডারে আমি ভাইস প্রেসিডেন্ট। আমাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো রাজ্য জুড়ে হোক, কোনো ক্যাম্পাসে হোক, আমি সেগুলো পালন করেছি। আমি ঋতুদা অন ক্যামেরা একটা কথা বলি, আমি ল কলেজগুলো সামলেছি,
রাজ্যের থেকে নিজের আইনেরই ডেপুটেড হিসাবে আমি সামলেছি রাজ্য থেকে। আমাকে বলো তো, মনোজিৎ মিশ্র কেন কোনো ক্যাম্পাসে, আমি 8 থেকে 9 মাস সাসপেন্ডেড, তার আগে কোন ল কলেজের ঘটনা তুমি শুনেছিলে? এই মুহূর্তে শোনা গেছিল? বিগত 3 বছরে কোনো ল কলেজে শোনা যায়নি। যে রেপ করেছে, রেপ শোনা যায়নি, অন্য কিছু খুব গুরুতর শোনা যায়নি। টুকটাক তো কলেজ ক্যাম্পাসে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই। হয়নি, ধর্ষণ তো ভাবাই যায় না। তাহলে আমার প্রশ্ন, এই 8-9 মাস কারা ক্যাম্পাস দেখছিল ল কলেজগুলো? আমি জানি না, আমি অবগত নই। আমি যেহেতু 8 মাস সাসপেন্ডেড, আমি অবগত নই। আমি শুধু তাহলে কি প্রান্তিক আমরা কোথাও ধরে নেব প্রান্তিক চক্রবর্তীর মতো দাপুটে ছাত্র নেতা, যিনি নিজেও আইনেরই ছাত্র এবং আইন বিশ্ববিদ্যালয় এবং আইনের কলেজ স্তরে, স্নাতক স্তরে ছিল। সুতরাং যতদিন প্রান্তিক ভাইস প্রেসিডেন্ট ছিল, আইনের কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো নিজে দেখত, ততদিন ছাইচাপা আগুনের মতো মনোজিৎ মিশ্ররা ছিল। যেই প্রান্তিক চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো, মনোজিৎদের একদম উত্থান এবং তাদের কত তারা বলশালী সেটা তারা প্রকাশ করছে। তাহলে কি প্রান্তিক কখনো, মানে এটা কি আমরা ধরে নিতে পারি এই মনোজিৎ মিশ্র, মানে একটা কথা আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, মনোজিৎ মিশ্র নিশ্চয়ই এরকমই ছিলেন কেন বলবো, ছিল। তা এই মনোজিৎ মিশ্রদের শায়েস্তা করে হাতে আয়ত্তে রাখা হয়েছিল, বকলেস পরিয়ে রাখা হয়েছিল। প্রান্তিক যখনই সরে গেল, বকলেস গুলো খুলে গেল। হয়তো তাই তো দেখাচ্ছে 8 মাসে। আজকে ল কলেজ শুধু এটা নয়, আমরা সরস্বতী পুজো নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে গন্ডগোল দেখেছি। এটা তো কাম্য না, ঠিক ভুল পরের কথা। যেমনি সরকারের দায়বদ্ধতা আছে, বিরোধীদেরও দায়বদ্ধতা আছে, তেমনি তুমি যখন সেই ক্যাম্পাসটা মনিটরিং করছো, দেখছো, যারা করছে তাদেরও দায়বদ্ধতা বর্তায়। আমি কোনো কিছু ঝেড়ে ফেলতে পারি না, আমার মনিটরিং সার্ভেলেন্সটা খুব দরকার। আমি তো এই প্রশ্নটাই করতে চাই যে 8-9 মাস কারা করলো, যাদের জন্য আজকে ক্যাম্পাস কালিমালিপ্ত হচ্ছে। আজকে ল কলেজের নামে, যেটা কদিন আগে আমরা মেডিকেল কলেজ সম্বন্ধে শুনছিলাম, সেটা শুনতে হচ্ছে। এটা আমার কাছে দুর্ভাগ্যের, কারণ এই ল কলেজের ইটকাট পাথরগুলো আমি চিনতাম। ছাত্র রাজনীতির যে গতিধারা সেটাকে বহন করেছে। মনোজিৎ মিশ্র সম্পর্কে তো আগেও অনেক অপরাধের ইতিহাস আছে। তাহলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্য বা অবশ্যই সার্থক ব্যানার্জি, যিনি দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন, এখন যুব সভাপতি। তা আমার বক্তব্যটা হচ্ছে যে তোমরা কেন আগে থেকে তাকে আটকালে না? জানতে তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি সর্বেসর্বা ছিলাম না, এটা বুঝতে হবে। আমি ভাইস প্রেসিডেন্ট, আমি সর্বেসর্বা ছিলাম না। কিন্তু এক্ষেত্রে আমি বলছি, ও কিন্তু কলেজের কোনো কমিটিতে ছিল না, ভালো করে বুঝতে হবে। কলেজের কোনো পদাধিকার কিন্তু ও নয়। এটা কি কোথাও প্রান্তিক, যেহেতু আইন কলেজ? হ্যাঁ, আমি কোনোদিনই ওকে পদাধিকার হিসেবে চাইনি, বা ও থাকুক এটা চাই। মনোজিৎ ক্যাম্পাসেও ঢুকতো না আমার সময়। আমার প্রশ্ন যে ক্যাম্পাসে অবাধ বিচরণটা কি করে হলো? এবং মানে আমি কি তাহলে ধরে নেবো খেদিয়ে দেওয়া কুকুর ঢুকে গেল? মনোজিৎ মিশ্র, তাকে আমি বলছি, খেদিয়ে দেওয়া কুকুর ঢুকে গেল বিশ্ববিদ্যালয়, যখন বিশ্ববিদ্যালয় আইন বিশ্ববিদ্যালয় কলেজের চৌকিদার প্রান্তিককে সত্যি প্রান্ত দেশে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সেটা তো তাই প্রমাণিত। যা ঘটনা ঘটেছে, আমি শুনছি 7-8 মাস ধরে নাকি ও রেগুলার মেয়েদের গোলাপ ফুল দিত, ক্যাডবেরি দিত, দিয়ে বলতো আমি তোকে বিয়ে করব। হ্যাঁ, যাকে তাকে। তারপর বলছে নাকি আমার তোর সাথে তোর ফ্ল্যাটে যাই, আমি তোকে কালকে গেম সেক্রেটারি করে দেবো, জেনারেল সেক্রেটারি করে দেবো, কালচারাল সেক্রেটারি করে দেবো। এইগুলো কোথা থেকে এসছে, কি কারণে? যে তো বিগত 7-8 মাসের ঘটনা। তাই তো মনোজিৎ মিশ্র যখন এগুলো করতে পারছে, তখন তার পেছনে তো কেউ না কেউ আছে। দেখো, কার স্পর্ধায় উড়েছে, আমি আবারও বলছি, 7-8 মাস আমি সাসপেন্ডেড, আমি জানি না। আমি তো এটা বিশ্বাসই করি না। আমি এটা বিশ্বাসই করি না। তুমি সাসপেন্ড থাকো কি না থাকো, আমি যতটুকু প্রান্তিকের সঙ্গে কথা বলে বুঝেছি যে প্রান্তিক সবই জানে। কিন্তু হ্যাঁ, এটা তো যেহেতু লিডারশিপে নেই, সেই জন্য সরকারি আমরা একটা কথা বলেছিলাম, সব পেলে নষ্ট জীবন। আমি একটা অ্যাড করে বলি, সব বললে নষ্ট রাজনীতি। ঠিক আছে, সব বললে নষ্ট জীবন হতে পারে। সব প্রান্তিক কে জানে? কেউ জানে না, আমি তো তোমাকে বললাম। না, এত ক্ষমতা নেই কারোর এত ক্ষমতা নেই, এটা আমি জোর গলায় বলছি। আজকে কেন ক্ষমতা নেই সেটাও বলছি। এত ভীতু শিরদাঁড়া তো নেই, সত্য কথা মুখের ওপর বলা শিরদাঁড়া নেই। এত ভীতু, যদি এটা তারা করার চেষ্টাও করে, নষ্ট জীবন যেটা তুমি বললে, আমি বলছি না, হ্যাঁ, যদি হতেও পারে, তাহলে আমি বলছি
তাদের এই সাহসটুকুই থাকবে না, কারণ জানে এরা বিরোধিতা করছে এবং এরা আগে থেকে এটা বুঝিয়ে দিচ্ছে যে এদের কিছু ক্ষতি হলে কিন্তু আমরাও দায়ী হতে পারি। প্রতিবাদ মানে কি ঋতুদা, প্রতিবাদ মানেই কি তুমি বিরোধী দলকে সমর্থন করছো? মানে তুমি তোমার মায়ের সাথে ঝামেলা করলে বা স্ত্রীর সাথে ঝামেলা করলে, তার মানে তুমি অন্যকে স্ত্রী অ্যাকসেপ্ট করে নিলে। রাজন্না হালদার, প্রান্তিক চক্রবর্তী স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি, কারা বলবে? যারা ভালো চায়। ভালো না চাইলে তো সংশোধন করবে না। আমি ছোটবেলা থেকে কি শিখেছি, আমার বাবা মা কি শিখিয়েছেন, যে আমি তোমার ভুলগুলো সংশোধন করছি যাতে তুমি এগুলো না করো। মানুষ মাত্রই ভুল করে, সেটা বড় কথা নয়। তার মানে আমার বাবা মাকে কি আমি বললাম তুমি অন্য কাউকে ছেলে পেয়েছো নাকি যে আমাকে সংশোধন করছো? এই পারসেপশনটা, আবারও আমি বলছি, সুপ্রিমো ভাবতেই পারছেন না। সুপ্রিমোর পক্ষে সম্ভব না। আজকে একটা ঘটনা ঘটছে, তখন সুপ্রিমো। তোমরা বলছো যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যারা একদম শীর্ষে রয়েছে, মানে পরিস্থিতি যা, তাতে দলের একেবারে নিচু তলায় এবং ছাত্রের নিচু তলায় কোনো রকম এই দলে নিচু তলা বলেই কিছু নেই। এই দলে নিচু তলা বলে কিছু হয় না। কলেজের একজন ছাত্র, তার যা ঠাঁটবার, তুমি নিচু তলা কি বলবে? রাজনীতি আমরা কি শুনেছি? বাবা কাকারা রাজনীতি করতো, বাড়ির তাদের বাবা মারা খেদাতো, বলতো বাড়ির ঘটি বাটি বিক্রি করেছিস। আমার রাজনাটা সেরকম। রাজনা তো একটা গাড়িও করতে পারেনি। আমি না একটা লিগাল ইনস্টিটিউট চালাই, একটা গাড়ি করেছি ইএমআই তে। আমি তো একটা গাড়িও কিনতে পারিনি। ইএমআই তে করেছি। হাতে মানুষকে দাগানোর জন্য হাতে আইফোনও নেই, একটা মাইফোন ইউজ করি। ঠিক আছে, দামি ব্র্যান্ডেড ঘড়ি, জামা কাপড় সেটুকু যেটুকু হয় সেটা অল্প, সে সামান্য, তাতেই তো দাগিয়ে দেওয়া হয়। এখানে দাগিয়ে দেওয়াটা একটা কালচারে পরিণত হয়েছে। তুমি সত্যি কথা বললে তোমাকে দাগিয়ে দেবে, আর যে কুরুচিকর মন্তব্য করে দিচ্ছে তাকে প্রশ্রয় দিয়ে তুমি মনোজিৎ মিশ্র বানাচ্ছ। মনোজিৎ মিশ্রের সঙ্গে তাহলে খুব একটা সুসম্পর্ক কোনোদিনই ছিল না? না, মনোজিৎ মিশ্র আমি চিনতাম। আমি এরকম কারোর মতো দায় ছেড়ে না, যেহেতু চিনবেই, ল কলেজে পড়তো, চিনতাম, কিন্তু আমি বরাবরই কারেন্ট স্টুডেন্টদের দিয়ে ক্যাম্পাস চালানোর পক্ষপাতী। এইটা নিশ্চয়ই মনোজিতের মনোপুত ছিল না? মনোজিৎ আমাকে শাসিয়েছে। কি বলছো? মনোজিৎ আমাকে, রাজন্না সাক্ষী, মনোজিৎ আমাকে শাসিয়েছে এই বলে সন্ধ্যাবেলা ফোন করেছে, এই বলে সন্ধ্যাবেলা, অনেক, ঠিক আছে, 1-2 বছর আগের ঘটনা, এটা 1-2 বছর আগের ঘটনা। ওকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হচ্ছে না বলে মনোজিৎ মিশ্র আমাকে ফোন করে এই কোট আনকোট বলছি 80 লক্ষ টাকা নাকি আমি ক্যাম্পাস থেকে নিয়েছি, এর কোনো অভিযোগ তোলে। তোমাকে আমি দেখে নেব। সে 80 লক্ষ টাকা, 8 টাকাও আমার পকেটে আসেনি। যাই হোক, 80 লক্ষ টাকা সে তো হাওয়া হয়ে গেছে। 80 লক্ষ টাকার গল্প। কিন্তু তা কেন এই অ্যালিগেশনটা সে দিয়েছিল আমাকে ফোন করে শাসি? তার কারণ মনোজিৎ মিশ্রকে আমি ক্যাম্পাসে এন্ট্রি দিইনি, এবং এটা আমি আমার সুপিরিয়র অথরিটিকে কিন্তু জানিয়েছিলাম যে আমাকে এটা বলেছে। তাহলে মনোজিৎ মিশ্ররা তো আমার সাথে সম্পর্ক থাকতে পারে। দেখো, কেউ যদি বলে তৃণমূল করতো না, এটা অস্বাভাবিক কথা। সমস্ত তৃণমূলের প্রোগ্রামেও থাকে, ঠিক আছে। তার মানে তৃণমূল দায়ী এটা আমি বলছি না। রেপ কখনো সুপ্রিমো করতে বলেনি, তৃণাঙ্কুর ভট্টাচার্য করতে বলেননি। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা উচিত। এটার মনিটরিং এর অভাব ছিল, যাদের দায়িত্বটা দেওয়া। তাহলে তুমি সেই নেতা নও যে নেতার দক্ষিণ কলকাতার কোনো একটি বিরাট রেস্তোরাঁতে যার জন্মদিন পালন করেছিল মনোজিৎ? আমার জন্মদিন, তোমার শোটা যখন করছি তার 1 সপ্তাহের মধ্যে আমার জন্মদিন আসবে, ঠিক আছে? আগাম শুভেচ্ছা। ধন্যবাদ, আশীর্বাদ দিও। আমি তোমাকে বলছি, আমার জন্মদিন যদি আজ অব্দি কোনো রেস্তোরাঁতে পালিত হয়ে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আবার রাজন্না যেটা বললো, যদি এরকম তথ্য তোমার কাছে থাকে তুমি নিয়ে আসো। না, আমার কাছে তথ্য নেই প্রান্তিকের। আমার কাছে তথ্য আছে যে একজন কোনো বড় মাথা তার জন্মদিন মনোজিৎ দক্ষিণ কলকাতায় পালন করেছিল। প্রথম কথা, বড় নেতা যখন কথাটা আসছে তখন প্রান্তিক চক্রবর্তী নয়। না, প্রান্তিক ছাত্র বড় নেতা, ছাত্র বড় নেতাও প্রান্তিক চক্রবর্তী নয়। আমি কেটে বলছি, প্রান্তিক বড় কর্মী, প্রান্তিক বড় নেতা নয়, প্রান্তিক বড় কর্মী। তাই প্রান্তিক সাসপেন্ডেড হওয়ার পরও আজকের দিনে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে প্রান্তিক দায়িত্ব নিয়ে বলতে পারে, যারা প্রকাশ্যে হয়তো ফেসবুকে লিখতে পারবে না। প্রান্তিক যখন এখনো রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যায়, একবার ফোন করলে তারা ভালোবাসার খাতিরে বলে দাদা বাড়িতে খেয়ে যাবে। আজকে রাজ্যে 36টা অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট আছে তৃণমূলের। 36টার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি 28টা জেলার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য জেলা সভাপতিরা প্রান্তিক চক্রবর্তীর শুভেচ্ছা জানায়, প্রান্তিক চক্রবর্তীর সাথে কথোপকথনে থাকে। আরে রাজনীতি দিনের শেষে সব কথা বলবে না।
তুমি রাজনীতিতে তখনই সফল যখন তুমি সমাজটাকে মানুষের গ্রাউন্ডে নেমেছো। কি বললাম তোমায়, নিচু তলার কর্মী হারিয়ে যাচ্ছে তো। পতাকা বাঁধতে জানে না ঋতুদা, পতাকা বাঁধতে জানে না, পতাকায় কি লেখা আছে সেইটাই জানে না অর্ধেক লোক। কলেজ ক্যাম্পাস গুলো দেখাও, জোড়া ফুল স্টিকার লাগিয়েছে, ফুল এপাট ওপাট হয়ে গেছে। তাদের যদি ফোন করে বলা হয় 4x6 একটা ফ্লেক্স প্রিন্ট করে আন, তারপর তোমাকে 21টা ফোন করবে। 4x6 তো জানেই না কি, নিচু তলার কারা। কর্পোরেট এজেন্সি দিয়ে পতাকা লাগিয়ে ফ্লেক্স লাগিয়ে রাজনীতি হবে? যতই রাজনীতির ডাইনামিক্সটা বদলা। রাজন্যা কখনো পতাকা লাগিয়েছো? অবশ্যই। প্রচুর। আমি 2017 সাল থেকে রাজনীতি করছি, সেকেন্ড ইয়ারে পড়ি। 2019 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ করছি। তারপর করোনা এলো, কোভিড 20-21 প্রায় কোভিডে চলে গেল। আমার সময়কাল যতটুকু ছিল তৃণমূল ছাত্র পরিষদে 19-এর পর থেকে আমি পতাকা লাগিয়েছি। আমি পতাকা লাগিয়েছি শুধু নয়, আমি পতাকাটা তুলে ধরে নাড়িয়ে বলতেও পারবো যে পতাকায় কি কি শব্দ লেখা আছে তৃণমূল ছাত্র পরিষদের। আমার মনে হয় প্রান্তিক সেই সময়ই বোধহয় প্রেমে প্রথম পড়লে, যখন প্রেসিডেন্সি কলেজে। আমি একটু শুনতে চাইছি ব্যাপারটা। বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই। একটা মেয়ে, তরুণী মেয়ে, সদ্য ব্রেকআপ হওয়া একটা ছেলে, সেই ক্যাম্পাসের সামনে। আবারও দায়িত্ব পেয়েছিলাম প্রেসিডেন্সি, আমি প্রথম ইউনিট করি প্রেসিডেন্সিতে। আমরা এখন কোনো ওই বিষয়ে যাব না, ওগুলো আচ্ছা শুনি না। না, আমরা প্রেসিডেন্সিতে আমি তখন দায়িত্ব পাই। কাউকে তো খুঁজে পাচ্ছি না। তৃণমূল ছাত্র পরিষদ 2010 সাল থেকে কিছু করেনি, কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্যের ভালোটাকে ভালো বলছে। রাজন্যার জন্য কি দায়িত্ব নিয়েছিল তাহলে? না না, আমি তো রাজনাকে চিনতাম। ও আচ্ছা। আমাকে দায়িত্ব দেওয়া হয়, তখন আমি খুঁজে বেড়াচ্ছিলাম কে আছে। তখন আমার রাজ্য সভাপতি বলে ওখানে রাজন্যা বলে একটা মেয়ে আছে। তো আমি তো বরাবর একটু মানে লাজুক প্রকৃতি, তো আমি, আমার তো মনে হচ্ছে রাজন্যা কি মনে করো? একদমই নয়, ওটা দেখায় শো অফ, যেটা আমি করতে পারিনি যেটাও করতে পারছে। আরে শো অফ মানে এটা কি আমাকে, মানে যাই হোক যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তখন বলি যে কাকে, তখন রাজন্যাকে আমি ফোন করে দিচ্ছি, তুমি দেখা করো। তারপর আমাদের দেখা হয়। তারপর আমরা যেদিকে প্রথম ইউনিট ফেলতে যাচ্ছি ক্যাম্পাসে, তো এটা দেখছি মানে একটা তরুণী যুবক, সে সিনেমার মতো বা গল্পের সাহিত্যের মতো, হ্যাঁ যুবতী, তরুণী যুবতী, হ্যাঁ, গেট টপকে সে ক্যাম্পাসে ঢুকছে। এই যে রোমান্টিসিজমটা, এই যে ফ্রেমটা, যেটা চলচ্চিত্রের সাথে ভাঙা হৃদয় তখন একদম আলোড়িত হয়ে গেল, যুক্ত হয়ে গেল। ওইখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে কি অপূর্ব দৃশ্য, সেইটা মোহিত করেছিল। এটা অস্বীকার, লো অ্যাঙ্গেল শট ছিল তোমার। হ্যাঁ, লো অ্যাঙ্গেল শট ছিল। উঠছে পিছনে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে একটি মেয়ে, ও উঠে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা বেশ 150-100 জন লাল পতাকার সামনে ও দাঁড়িয়ে যাচ্ছে। এই যে এই গ্লোরিফিকেশনটা না, এটা আমায় ছুঁয়ে গেল। তারপর প্রেম, দেখো বিপ্লব এবং প্রেম তো বলে আসে না, ঠিক আছে? বিপ্লব এবং প্রেম তো হঠাৎ করেই হয়, এটা তো আগ্নেয়গিরি ভিসুভিয়াসের মতো চাপা আছে। কখন 2026-এ তাহলে প্রেমটা তো হয়ে গেল, 2026-এ কোনো বিপ্লব আসছে মনে হয়? কিসের বিপ্লবের কথা তুমি বলছো, স্পেসিফাই করো। পশ্চিমবাংলার কোন বিরাট পরিবর্তন, তার পদধ্বনি দেখো এখনই দাঁড়িয়ে বলা যাবে না কি হবে। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, গণতন্ত্রে গণদেবতা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সর্বোচ্চ কথা। মানুষ যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটা সর্বোচ্চ, সব থেকে ভালো করছেন, মানুষ রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর করেছেন মানুষের জন্য, এটা অস্বীকার করা যায় না। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় নিচু তলার কর্মী হারিয়ে যাওয়াটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন মনে হচ্ছে বুমেরাং হয়ে ফিরছে। এইটা সব থেকে বড়। আর বিরোধী শক্তি বাংলায় আছে, বিরোধী শক্তি থাকা গণতন্ত্রে দরকার। আজকে এটা তো অস্বীকার করা জায়গা নেই, যারা শিক্ষিত রাজনীতিতে বিশ্বাসী তারা বিরোধীতে বিশ্বাসী থাকবে। তো সেই জায়গা থেকে এখনই বলা খুব ডিফিকাল্ট যে কোনো বিরাট পরিবর্তন বা কিছু আসছে কিনা, কিন্তু যেটাই হোক মানুষ সচেতন হন। আমি বারবার বলছি, ধর্ষণ মুক্ত সমাজ হোক, ধর্ষণকে ডিফেন্ড করার মানসিকতা কমুক। অমুক রাজ্যে ধর্ষণ হয়েছে মানে আমার রাজ্যেও ধর্ষণ হবে, ইটস নট নর্মাল, ভেরি ব্যাড। তুমি যখন বলছো যে ওইখানে এতগুলো ধর্ষণ হয়েছে, আমার এখানে দুটো, এটা তো আবারও বলছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মী ফিল্টারেশনটা দরকার। আরে নেতা সবাই হয়ে গেলে তো মুশকিল। সবাই যদি নেতা হয় তাহলে তো ক্রিকেটে কালকে বলবে যে তুমি এখন যে খেলছে ওই ইয়াং ছেলেগুলো তাদেরও কালকে লিডার করে দাও, তাদেরও বৈভব সূর্যবংশী নতুন ছেলে উঠে এসছে আইপিএল থেকে, কালকে সে লিডার।
ঠিক আছে? এই লিডারশিপ ইজ আ ভেরি ভেরি মানে তাহলে কোথাও মনোজিৎ মিশ্রের আমাদের এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে এটা খুব পরিষ্কার হলো, এবং আমি জানি প্রান্তিক রাজন্যা, আমি জানি না তোমরা একমত হবে নাকি, আমি এতক্ষণ যে আলোচনা হলো যে এই মনোজিৎ মিশ্র একদিনে আকাশে হঠাৎ নক্ষত্র হয়ে ফুটে ওঠেনি। এই মনোজিৎ মিশ্র দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের ধারায় ছাত্র সংসদ নির্বাচন না হওয়া, পালের গোদা হয়ে সেই কলেজের দাদা হয়ে থাকা এবং বিভিন্ন বাইরের শক্তিতে বলীয়ান হয়ে থাকা, এবং তার একটা বাণিজ্যিক রূপের মধ্যেই মনোজিৎ মিশ্ররা তৈরি হয়। এক, দ্বিতীয় যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে সঠিক নেতৃত্ব, অর্থাৎ যতদিন প্রান্তিক ছিল ততদিন মনোজিৎ মিশ্র মাথা তুলে দাঁড়াতে পারেনি, দাঁড়ালেও একটা পর্যায়ে গিয়ে তাকে চুপ করে থাকতে হতো। যেই হতাশা থেকে 2 বছর আগে রাত্রেবেলায় হঠাৎ সে ফোন করেছিল হুমকির স্বরে, যে কথা রাজন্যা বলল, এবং এই বলগাহীন হয়ে যাওয়াটা এবং তার বহির বিভিন্ন শক্তির কারণ, এবং যেহেতু নতুন প্রজন্ম, কারণ এটা দেখো তো, এটা তো মানবে, ধরো আজকে তুমি, আমি তোমার থেকে তো সিনিয়র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধরো আমি, কোনো নির্বাচন হচ্ছে না, আমার ইউনিভার্সিটিতে আমি দাদা হয়ে বসে আছি, তুমি আমার 4টে পরের ব্যাচ, তুমি তো আর আমার জায়গাটা পাচ্ছ না, কিন্তু যেই ছাত্র সংসদ নির্বাচন হলো, সেই তুমি হয়ে গেলে প্রেসিডেন্ট, তোমার থেকেও জুনিয়র রাজন্যা হয়ে গেল জিএস, আমি যে এতদিন ধরে অনেক বারফাট্টাই করছিলাম, আমার তো আর সংসদীয় রাজনীতিতে কোনো জায়গা থাকলো না, এবং মানুষ অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমায় ভোট দিয়েছে, তার শক্তিতে তুমি বলিয়ান। এই পুরো সিস্টেমটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মনোজিৎ মিশ্ররা পালের গোদার মতো থাকবে। একদম একদম, এটা হচ্ছে মূল ঋতুদা। একদম, যতদিন না নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ ভোট হচ্ছে, ততদিন পর্যন্ত এই দাদা কালচার চলতেই থাকবে, কিচ্ছু করার নেই। অবশ্যই। আমি এবার রাজন্যা তোমাকে প্রশ্ন করছি, তুমি একজন মহিলা, সুন্দরী মহিলা, তুমি বিদুষী, আমি তোমায় যে প্রশ্নটা করছি, এই প্রশ্নটা কখনোই মনে করো না আমি কোনো রকম অশালীন কিছু প্রশ্ন করছি, আমি নিতান্তই দায় হয়ে দর্শকদের খাতিরে এই প্রশ্নটা করছি। দেখো, গেরুয়া হোক, সবুজ হোক, লাল হোক, একাল হোক, সেকাল হোক, রাজনীতিতে সুন্দরী যারা হন, মানে আমি সুন্দরীর তো অনেক রকম তাৎপর্য আছে, আমি তার মধ্যে যাচ্ছি না যে কে কার কাছে সুন্দরী, সবাই তো সবার মতো করে সুন্দর, কিন্তু তথাকথিত যদি শরীরে কারোর একটু চমক থাকে, চটক থাকে, যদি সে খুব তীক্ষ্ণ হয়, তখন সে চোখে পড়ে যায়। সেটা সবুজ শিবিরে হোক, সেটা লাল শিবিরে হোক, সেটা গেরুয়া শিবিরে হোক, মহিলাদের যারা ক্ষমতায় বিশ্বাস করেন, এটা ইতিহাসে দেখা গেছে, তাদের ক্ষমতা, যে কারণে তুমি দেখবে যে মুঘল সম্রাট থেকে শুরু করে, আমি অরঙ্গজেবকে বাদ দিচ্ছি, সবারই প্রচুর মানে হারেম থাকতো এবং প্রচুর বিয়ে করে ফেলতো, এবং সম্রাটরা বিয়ে করবে মানে চেঙ্গিস খান বিয়ে করবে প্রচুর, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তোমার কি মনে হয়েছে যে এই যে রাজনীতিতে, তুমি যে রাজনীতিতে এসেছো, আমি কিন্তু শুধু দল হিসেবে বলছি না, মনোজিৎ মিশ্রদের সেন দৃষ্টি কখনো না কখনো তোমার দিকেও পড়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই একটা কথা বলি যে দুটো ভাগে উত্তর দেবো, মানে দুটো ভাগ থাকবে। প্রথম বিষয় হচ্ছে, তুমি মোগল সাম্রাজ্যের কথা বললে, আমি সুলতান সাম্রাজ্যের কথাও টেনে আনি। আমি আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, নামটা এদিক ওদিক বললাম, তাদের প্রতি যতটা শ্রদ্ধাশীল, ঠিক ততটাই রাজিয়া সুলতানার প্রতিও শ্রদ্ধাশীল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমি মহিলা বলে, সুন্দরী বলে, চটক আছে বলে ক্ষমতায়নের বিষয়টাকে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে আজকে হয়তো এই ফেসবুকে যেটা লেখা হচ্ছে সেটা তোমার সামনে তুলে ধরতাম না, বা আমার দলের যেটা ভুল, যে মহিলা বলে লিঙ্গ বৈষম্য তুলে আনা, সেটা তোমার সামনে বলতাম না বা ক্যামেরার সামনে বলতাম না। 100%। আমি একটা কথা বলি, আজকে এটা মানে খুব খারাপ লাগছে বলতে, কিন্তু আমিও তো কোনোদিন অভিযোগ করিনি। আমি কোথাও না কোথাও আমার সহকর্মীর লিঙ্গ বৈষম্য বা নারী বিদ্বেষী মনোভাবের কাছে হেরে গেছিলাম। আমি সেটাকে ছাপিয়ে যেতে পারিনি। আমি যে অভিযোগ করিনি তার জন্য দায়ী আমি, কেউ নয়। এই যে 21শে জুলাইয়ের পরবর্তী আমার জীবনযাত্রা এবং 21শে জুলাই পরবর্তী আমার জীবন, সেই জীবনে
কিছুটা তো আমার যোগ্যতা রয়েছে ভাই। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে। গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস করে দেয়নি, সেটা তো আমি নিজের যোগ্যতায় পেয়েছিলাম। তা আজকে যখন আমি এইটুকু যোগ্যতা অর্জন করেছি, তার মানে নিশ্চয়ই আমার কিছু না কিছু করে খাওয়ার মতো পরিধি রয়েছে বা উপায় রয়েছে। 21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো, ঈর্ষার কারণটা আমার বলাটা হয়তো ঠিক হবে না। অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেব না, এক্ষুনি বসে যাবে। আমার এআই করা নুড ছবি, আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি, আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করব অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি দেখলি। জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। খারাপ লেগেছিল, খারাপ লেগেছিল, খারাপ লেগেছিল শব্দ না তো আমি এখানে ব্যবহারই করব না। আমি এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। তাহলে তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? এইটাই হচ্ছে আসল সত্য। এই মনোজিৎ মিশ্র বলছিলেন, আমি বলেছিলাম যে এরকম অনেক মনোজিৎ মিশ্ররা এখনো রয়েছে টিএমসিপিতে। তুমি একটু আগে জিজ্ঞাসা করছিলে না, প্রান্তিক বললো যে টিএমসিপি কেন, এবিভিপি বলো, এসএফআই বলো, সিপি বলো, বিভিন্ন দলে রয়েছে। আমি আমার দলকে বলবো, এবিভিপি যদি আমার নাম এটা করে, ও বিরোধী দল, ওকে পরে বলবো। আমি আমার দলকে আগে বলবো যে আমার দলের যে সহকর্মী আমার সঙ্গে এই কাজটা করছে, আগে নিজের ঘরকে গোছাতে আগে হবে। নিজের ঘর গোছাবো। না, আমি তোমার চোখ মুখ দেখে আমার সত্যি খারাপ লাগছে, এবং এটা ভাবতেও অবাক হচ্ছে যে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে 21শে জুলাইতে যে যে ছাত্রী নেত্রী গোটা বাংলাকে মোহিত করে দিল। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলি, হয়তো রাজন্না শোয়ের পর বলতে পারে যে এটা না বললেই পারতে, বাট এখানে খুব খোলামেলা আলোচনা হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে রাজন্না ঘটনাটার কথা বললো, এই ঘটনাটার সাথে বা ঘটনার কারুর সাথে বা তার মোবাইলে এআই করা ছবিটি আছে। মানে মনোজিৎ মিশ্রের মোবাইলে ঘাটলে ওই ছবিটা পাওয়া যাবে। বাকিটা সময় উত্তর দেবে। মনোজিৎ মিশ্র তোমাকে কখনো ফোন করেছিল? কোনোদিন না, জীবনে না। মনোজিৎ মিশ্রকে আমি বলছি একদম, মনোজিৎ মিশ্রকে আমি চিনি দুটো ভাবে। এক, আমি তো লিগ্যাল কমিটির কেউ নই, আমি লিগ্যাল সেলের কেউ নই, প্রান্তিক লিগ্যাল সেলের, সেই সূত্রে ওকে চিনি। এক। দ্বিতীয়, দক্ষিণ কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি, এবং 28শে আগস্ট সেই বিভিন্ন অনুষ্ঠান, এবং 28শে আগস্টে আমি মনোজিৎ মিশ্রকে দেখেছি। এর বাইরে মনোজিৎ মিশ্রকে না আমি কোনোদিন ব্যক্তিগতভাবে কোনো আবদার করেছি, না বলেছি দাদা এটা করে দাও, না সে আমাকে বলেছে যে রাজন্না তুই এটা করে দেবে, তুমি এটা করে দাও। এর বাইরে আমার মনোজিৎ মিশ্রকে চেনার কোনো জায়গাই নেই, কথা তো দূরের কথা। রাজন্না, এই যে গোটা বাংলাতে তোমাকে আমি তো নিজের চোখে দেখেছি যে এটা গত 2 বছরের দুর্গা পুজোতে তোমাকে দিয়ে উদ্বোধন করানোর জন্য মানে পুরো গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন শহর প্রান্ত থেকে, কলকাতাও অবশ্য, এই যে তোমার কাছে মানুষের ছুটে আসে যে তুমি উদ্বোধন করো, কোথাও কি মনে হচ্ছে এগুলো খুব তোমার বিরুদ্ধে গেল দলের মধ্যে? এইগুলো কি বিরুদ্ধে যাওয়ার মতো বিষয় ঋতদা? মানে এইগুলো তো আমার দম্ভের জায়গা নয়। উদ্বোধন করছি, বিরাট বড় নেত্রী হয়ে গেছি আমি, দম্ভের জায়গা কি নয় তো। তাহলে আমার যেখানে দম্ভের জায়গা নেই, এটাতে দলের খুশি হওয়ার কথা তো। যে দেখো, আমাদের দলের কোনো একটা মেয়ে সৎ পথে কিছু না কিছু করছে, সৎ পথে কিছু না কিছু রোজগারের ব্যবস্থা করছে, বা সৎ পথে কয়েকটা মানুষের ভালোবাসা কুড়োচ্ছে,
তাই তো, এটা তো ভালো, খুশি হওয়ার জায়গা। এটা কি তোমার মনে হয় যে এটা, মানে আমি জানি না, এটা কি হতে পারে যে কারোর ঈর্ষার জায়গা বা কারোর হিংসার জায়গা হতে পারে? আমি জানি না, আমি বলতে পারবো না সেটা। তোমাকে কোনো নেতা কোনো অশালীন প্রস্তাব দেয়নি? না, শুরু থেকে শেষ পর্যন্ত, সাসপেনশন হওয়ার আগে অবধি বলছি, আজ কোনো দিন কেউ আমাকে কোনো খারাপ ইঙ্গিত বা খারাপ কথা বা খারাপ চোখে কোনোদিন তাকানোর সাহস পাইনি। হয়তো আমি সেই সাহসটা দিইনি তাকে, এক, বা হয়তো আমার সঙ্গে এটা হয়নি, আমি ভাগ্যবান এক্ষেত্রে যে কোনো নেতৃত্ব আমাকে এটা করেনি, এক্ষেত্রে আমি ভাগ্যবান। আর আমার মনে হয় না যে এই যে ধারণা, এই যে ভাবনা। তোমার কি মনে হয় কোনো নারী যদি তথাকথিতভাবে, আমি দেখো এই সুন্দরী ব্যাপারটা আমি বলতে চাই না, কারণ সবাই সুন্দর তার মতো করে, এবার যেমন প্রান্তিক তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষের বিষয়ে তো কোনো সন্দেহ নেই। না, আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ আমার বাবা, তারপর প্রান্তিক। আচ্ছা, দ্বিতীয়, যাই হোক। তা আমি এই সৌন্দর্যের দিকে যাচ্ছি না, এই যে একজন সুন্দরী মেয়ে, আমি কোট আনকোট সুন্দরী বলছি, সে রাজনীতিতে তত্তর করে এগিয়ে গেলেই কেউ না কেউ তাকে হেল্প করেছে, সাহায্য করেছে, অথবা কারোর সঙ্গে কিছু সম্পর্ক আছে তার খাতিরে উঠছে। এটা কি কোথাও মনে হয় একটা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা? এবং সবুজ শিবির, লাল শিবির, আমি গেরুয়া শিবির, আমি কোনো শিবিরকেই বাদ দিচ্ছি না, সব শিবিরেই এই ধরনের মনোবৃত্তি আছে, এবং সেটা তৃণমূল ছাত্র কংগ্রেসের নেত্রী হিসেবে তুমিও পদে পদে অনুভব করেছো যে পুরুষতান্ত্রিক এই চিন্তা ভাবনাটা কিন্তু রয়ে গেছে। এই যে তোমার নগ্ন ছবি মোবাইলে এআই দিয়ে তৈরি করে পাঠানো, এর পেছনে তো সেই বিদ্বেষটাই কাজ করছে। একদম, সেটাই তুমি বললাম যে আমার সহকর্মীর নারী বিদ্বেষী মনোভাব এবং লিঙ্গ বৈষম্যের মনোভাব। পুরুষতান্ত্রিক যে কথাটা তুমি বললে না, আমি অন্য দলকে কি বলতে যাবো দাদা? আমি অন্য দলকে কখন টার্গেট করব? যখন আমার ঘর আমার সঙ্গে আছে, আমার ঘর আমাকে পুক করে যাচ্ছে, আমার ঘর আমাকে আমার পেছনে একটার পর একটা ছুরি গিথে যাচ্ছে, আমি তখন সেই অবস্থায় থাকবো যে আমি অন্য দলকে বলবো তুমি কেন করছো ভাই? আমি তো এটা খুলে দেখালাম, মোবাইল খুলে তোমাকে দেখালাম, আমি চাইলে দর্শকদের দেখাবো। আমার মোবাইল খুলে দেখলে ফেসবুকে দর্শকরা দেখতে পাবে আমার দল আমাকে বলছে আমি নাকি নিজের জামা নিজে ছিঁড়েছি। তো এটা পুরুষতান্ত্রিক মানসিকতা নয়। একজন বাচ্চা মেয়ে, আজকে আমি বাচ্চা নেই, যখন আমার উত্থান হচ্ছিল তখন আমি সত্যি ছোট ছিলাম। আজকে যখন একটা বাচ্চা মেয়ের উত্থান হচ্ছে, আমি তার পেছনে ওড়না ধরে টানবো? নিশ্চয়ই নয়। আমি বরং তাকে কি বলবো যে সাবাস, আমার পরবর্তী প্রজন্ম এগিয়ে যাচ্ছে। 21-এর মঞ্চ থেকে বেরিয়ে আসার পরই তো একজন খুব প্রভাবশালী, আমি এখন তিনি প্রভাবশালী, তিনি তো বেশ কটাক্ষই করেছিল কোনো গান নিয়ে, কোনো তরুণী নেত্রী। তোমাদের কাছে এই খবরটা আছে, এটা তো ভালো ব্যাপার যে তোমরা এই খবরগুলো জানো। কি হয়েছিল ব্যাপারটা? আমি তার নাম বলতে চাই না, এমনি শুনতে চাইছি। কতদিন আর একই গান গাইবি? তো অন্য গান গা। কটাক্ষ ছিল সুরে। মানে এরকম হয়ে গেছে এখন জাতীয় সঙ্গীত গাইলেও তারা ছোট করার জন্য বলবে কতদিন আর জাতীয় সঙ্গীত গাই, অন্য গান গা। তাহলে তো আমি বলবো প্রান্তিক, আমি জানি না, সর্বাং সহা বলে একটা কথা আছে ভারতীয় নারী এবং সত্যজিৎ রায়ের নারী চরিত্রগুলো অনেকে বলেন সেই আপামর আবহমানকালের ভারতীয় নারীগুলোকেই চিত্রিত করা হয়েছে। তাহলে তো আমি বলবো কোথাও প্রচুর সহ্য ক্ষমতা রয়েছে এবং সহ্য শক্তির পরীক্ষা দিতে হয়েছে রাজন্যাকে। মানে খ্যাতির চূড়ান্ত জায়গা থেকে আজকে আবার একটা 21শে জুলাই আসছে, এই 2 বছরের মধ্যে চূড়ান্ত সহ্য শক্তি, মানে পেছন থেকে ছুরির পর ছুরি পড়ছে, মুখে প্রস্ফুটিত হাসি এবং স্নিগ্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হয়েছে 100 বার হয়েছে, এখনো আছি, এইটুকু বলবো। অনেক হয়েছে, কি হয়নি বলতো? তৃণমূল ছাত্র পরিষদের সাসপেনশনের আগে তো আমি একটা বিশেষ পদে ছিলাম, রাজ্য কমিটিতে ছিলাম না, রাজ্য নেত্রী ছিলাম না, জেলার পদে তো ছিলাম। একটু অবাক করে না যে যেখানে অবাক করে না, কারণ আমি তারপরে পরবর্তী সময় কমিটি তৈরি হয়নি, আমি অবাক করে না, আমি সত্যি এটা আমি কাউকে দোষ দেবো না। আমি একটা কথা বলি, মেদিনীপুরের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি আর প্রান্তিক, কিছু না কিছু হলেও তো দুটো মানুষ আমাকে বা প্রান্তিককে চেনে, বাকিদের মতো চেনে, তো কিছু তো অবদান রেখেছি রে বাবা। অবদান রেখেছি বলেই যে দ্বীপ নিভে গেছে তার হত্যাকাণ্ডের জন্য আমরা গলা ফাটিয়ে চিৎকারটা করতে পেরেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে।
তো যখন দুটো মানুষ চিনছে, মেদিনীপুরের সেই সভাতে তৃণমূল ছাত্র পরিষদেরই সভা, বলে দেওয়া হয়েছে যে এদের দুজনকে ঢুকতে দেওয়া হবে না। তার কিছুক্ষণ আগে মদনদা ঢুকেছেন এবং মদনদা বলছে যে তোরাও চলে আয় এদিকে। আমাদের দুজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে, বাকি সবাই ঢুকতে পারছে, আমরা দুজন ঢুকতে পারছি না। তাহলে এটা কি? প্রান্তিক রাজন্যারা প্রতিবাদী হয়ে উঠেছিল। প্রতিবাদী কিসের জন্য? প্রতিবাদী মানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির জন্য নয়। প্রতিবাদী হয়েছিল কারণ এরকম এক এক মনোজিৎ মিশ্র তৈরি হচ্ছিল, সেগুলো চোখে পড়ছিল, সেগুলো বলার জন্য প্রান্তিক রাজন্যাকে ভরা সভা থেকে বলা হচ্ছে আটকে দেওয়া হচ্ছে না। আমি তারপর বলবো রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সেক্ষেত্রে কড়া ভাষায় নিন্দা করেছিল, কড়া ভাষায় নিন্দা করেছিল, একদম কড়ার সাহসটা পেল, তো ভাবা যায়। তৃণাঙ্কুর তো ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক চক্রবর্তীকে একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। শেষ পর্যন্ত তৃণাঙ্কুরও দাঁড়াতে পারল না কেন? তার মানে এত বড় চাপ এসেছিল যে প্রান্তিককে রক্ষা করলে তার মসনদ চলে যেতে পারে। দেখো, শেক্সপিয়ারের ভাষায় বলতে হয় একটু ব্রুটে, ব্রুটাস তুমিও। বাকি আর কি বলবো, বাকি আমি জানি না। কষ্ট হয়। হ্যাঁ, কারণ তৃণাঙ্কুরের সাথে আমি বলি, আমি জানি না ওর উপর কি চাপ ছিল, কারণ আমরা আমাদের সাসপেনশন নিয়ে কখনোই ভেতরে ঢুকিনি, কাউকে আবেদন নিবেদন করজোরে বলিনি আমাদের পদ ফিরিয়ে দাও, এগুলো করিনি। কারণ আমরা গিয়েছিলাম একজনের কাছেই গিয়েছিলাম, সেটা হচ্ছে নেত্রী ছাড়া কারো গায়ে যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিচ করার চেষ্টা করেছিলাম, পারিনি, সেটা সত্যি কথা। কিন্তু তৃণাঙ্কুরের ওপর কি চাপ ছিল সেটা আমি জানি না। মানে আমি এই কথাটা একটু জানতে চাইছি একজন অর্বাচীন সাংবাদিক হিসেবে। তৃণমূল সুপ্রিমো তার কাছে তোমরা পৌঁছেছিলে, কিন্তু তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে পারোনি, চেষ্টা করেছিল। চেষ্টা করছি, ঠিক আছে, বলো। যে কোনো কারণে পারিনি। আচ্ছা, বক্তব্যটা হচ্ছে তৃণাঙ্কুর আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিল। কোথাও গিয়ে আমরা রাজনীতির বাইরে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। বিগত 5 বছর আমরা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত দিন রাত দ্বীপ্রহর তোমার বাসায় সমস্তটা একসাথে করেছি। বন্ধুরা যেরকম হয় ঝামেলা করে রাতে মিটিয়ে নিয়েছি, সব কিছু হয়েছে। কিন্তু আমি জানি না ওর ওপর কি চাপ ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম, আমার এক্সপেকটেশন, আই মাইট বি রং, আর মানুষ তো এক্সপেকটেশন করে। আমার মনে হয়েছিল যে তৃণাঙ্কুর ভট্টাচার্য অ্যাজ আ প্রেসিডেন্ট, বন্ধু হিসাবে কিন্তু আমায় ফোন করেছে বারবার, এটা আমি অস্বীকার করব। ঘটনার পরও ফোন করেছে, তারপরেও মাঝে মাঝে ফোন করেছে, বিভিন্ন পিকনিক বা বিভিন্ন জায়গায় ডেকেছে, অসুবিধা নেই। কিন্তু অ্যাজ আ প্রেসিডেন্ট আমি বারবারই বলছি, আমার মনে হয়েছে ইফ আই ওয়াজ দ্য লিডার the thing would have been something different যদি এই ঘটনাটা আরেকজনের সাথে ঘটতো। আমি কিন্তু অন্যভাবে দেখতে, ইফ আই ওয়াজ দ্য সুপ্রিম লিডার ইন মাই অর্গানাইজেশন, সেটা আমি বারংবার করেছি। আর এই কারণেই তো আমি রোষের মুখে। তৃণমূলে কি সত্যি কোনো মাস মানে গণসংগঠনে, মাস অর্গানাইজেশনে কেউ সত্যি কি খুব স্বাধীনভাবে কাজ করতে পারে তৃণমূলে? না, আমি তো উল্টো বলবো তোমার, এত বেশি স্বাধীন চেতা হয়ে গেছে যে যা পারছে করছে। তুমি বলছো স্বাধীনভাবে কাজ করতে পারে না, এত বেশি স্বাধীন চেতা। মনোজিৎ মিশ্র তো তারই প্রোডাক্ট, শুনছেই না। অসাধারণ। আমি দিলাম গুগলি, এত সুন্দর একটা ছয় দিল, তাতে দর্শকদের জ্ঞান প্রাপ্তি হলো। তার মানে এখন এমন অবস্থা, ৪৭ নম্বর ওভারে খেলা চলে এসছে শো টাইমিং অনুযায়ী, 3টে ওভার বাকি। এখন আমি মহেন্দ্র সিং ধোনি। তবে আমি একটা টি ব্রেক দিতে পারছি না, কিন্তু আমি একটা খুব মিষ্টি মানে কুকিজ দিতে পারি। সেটা হচ্ছে এত কিছুর পরও আমার মনে হয় প্রান্তিক তৃণাঙ্কুরকে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, তার কারণ রাজন্যার নাম্বারটা তৃণাঙ্কুরই দিয়েছিল। ফাটাফাটি থ্যাংক ইউ তৃণাঙ্কুর দা। আমি অন ক্যামেরা বলছি, তৃণাঙ্কুর না থাকলে, তৃণমূল কংগ্রেস না থাকলে আমি রাজন্যাকে পেতাম না। তৃণমূল কংগ্রেস আমাকে আমার পরিবার দিয়েছে, মানে পরিবার তো ছিলই, তার সাথে না, বাংলায় পরিবার শরৎচন্দ্রের লেখাতেও খুব স্পষ্ট পরিবার স্ত্রীকেই বলে। পরিবার স্ত্রীকে, আমি তো বলছি পরিবার, আরেকটা পরিবার দিয়েছে, সেটা রাজন্যা বাবা মা সবাইকে নিয়ে। সেটা তৃণাঙ্কুর ভট্টাচার্য না থাকলে হতো না। এবং আমি এখানে বলি, আরেকজন না থাকলে হতো না, সেটা নচিকেতা চক্রবর্তী, এটাও আমি অস্বীকার করব না। দুজনের অবদান আছে। নচিকেতার সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক, এখনো খুব ভালো সম্পর্ক। আমরা কিছুদিন আগেই জাস্ট তোমার শোটার আগে 3-4 দিন আগেও দাদার সাথে দেখা করি, একটা কাজ এবং আড্ডা নিয়ে, খুবই ভালো সম্পর্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রাজনীতিতে আমি একটা জিনিস উপলব্ধি করেছি দাদা, সত্যি কি বন্ধু বলে কিছু হয় রাজনীতিতে? এটা তো তৃণাঙ্কুরদার সেই বিখ্যাত কথাটা, রাজনীতিতে কেউ কারোর ভাই নয়, বোন নয়, দাদা নয়, বন্ধু নয়। না, আমার উপলব্ধিটা আলাদা ছিল আর কি।
আসলে সাহিত্য এগুলো পড়ে যারা বড় হয়েছে না, তার মানে এইরকমগুলোতে তাদের কাছে মনে হয় রাজনীতিতেও বন্ধু হয়, রাজনীতিতেও দুজনে একসাথে গুলির সামনে দাঁড়ানো যায়, রাজনীতিতেও একসাথে পতাকা বাঁধা যায়। সেই জিনিসগুলো না 28 আগস্ট থেকে 21 জুলাই কেউ অস্বীকার করতে পারবে না। সারা রাত জেগে যে পতাকা বাধ্য, তার নাম প্রান্তিক চক্রবর্তী, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও। বাকি আরো অনেক ভাইস প্রেসিডেন্ট ছিল, 4 থেকে 5 জন, তাদের কাউকে পতাকা বাঁধতে দেখা যায়নি, তাদের কাউকে পতাকা বাঁধতে দেখা যায়নি। অভিমানটা এখানে কিসের, কোন পয়েন্টে প্রান্তিক চক্রবর্তী সাসপেন্ডেড? ছবিটা তো দল বিরোধী ছিল না, কোন পয়েন্টে? আমি জানতে চাই। ওই ফাঁসির আগে একটা প্রশ্ন করা হয় না, তুমি শেষ কি জানতে চাও? আমাকে যদি এই মুহূর্তে ফাঁসি দেওয়া হয়, আমি জিজ্ঞেস করে যাবো যে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমাকে সাসপেন্ড করা হয়েছে কোন গ্রাউন্ডে? ঠিক আছে, মানে আজও এটা স্পষ্ট না তোমার? না না, চিঠিটাই তো স্পষ্ট নয়। তৃণাঙ্কুর ভট্টাচার্য চিঠি করছেন, একটা চিঠির মধ্যে দুজনের সাসপেনশন হয় নাকি? মানে সাসপেনশন লেটার কি? রাজন্যা আর আমি তো তৃণমূল কংগ্রেসের পরিবার নই, তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার, তো দুজনকে আলাদা দুটো চিঠি করতে হবে। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি একটা কথা বলি, একটা ছবি তৈরি করেছো, দেখো ইরানেও তো ছবি তৈরি করে অনেকে জেলে গেছে, আমি যাচ্ছি না, তোমরা না হয় ছবি করে সাসপেন্ড হয়েছো, এটা তো ফিল্ম মেকার হিসেবে তোমার গর্বিত হওয়া উচিত। আমার তো এই গর্বটা নেই। আমিও যদি এরকম কোথাও ছবি করার অপরাধে আমার জেল হয়, এ তো আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। কিন্তু আমার সংবাদ করে যদি জেলে যাই, আমার এর থেকে খুশি আর কি? জীবনে মরার সময় বুঝবো যে গ্রেফতার হয়েছিলাম খবর করার জন্য, সত্যি কথা বলার জন্য। কিন্তু আমি যেটা তোমাকে বলতে চাই খুব স্পষ্টভাবে, সেটা হচ্ছে যে এই যে এত কিছু ঘটনা, এত কিছু হলো, ছবি করলে তার জন্য তুমি সাসপেন্ড হয়ে গেলে, তোমরা এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেলে দলের থেকে, কিন্তু রাজনীতি তো ছাড়বে না, এটা তো বদ্ধপরিকর। প্রশ্নই আসে, প্রশ্নই আসে। পৃথিবীর ইতিহাসে সাসপেন্ডেড নেতারা নেত্রীরাও বেশি করে রাজনীতি করেছে। দেখো আমি অনেক রাজনীতিবিদদের সাংবাদিকতার খাতিরে চিনি, আমার এরকম 3-4 জনের নাম মনে পড়ছে, আমি কিন্তু তাদের সম্মান জানিয়েই বলছি। আজকে যদি আরাবুল ইসলাম, তাকে আমি তো তার রাজনৈতিক জীবনের বিভিন্ন মোড়ে আমি দেখেছি, জগছড়া থেকে শুরু করে বিভিন্ন মোড়ে দেখেছি, গুরুত্বপূর্ণ মোড়, কিন্তু আমি দেখেছি সে আবার ফিরে আসে সব মহিমায়। বা আমি কিন্তু তাকে কোনো রকমভাবে অসম্মান করছি না, কিন্তু এটাও তো ঠিক কথা, অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোতে দলই ধিক্কার জানিয়েছে, কিন্তু তিনিও আবার স্বমহিমায় চলে আসছেন। আরাবুল ইসলাম, অনুব্রত দা, এদের দলের মধ্যে এমন কিছু ওয়েল উইশার আছে যে তারা খাদের ধারে পড়ে গেলেও তাদের আবার তুলে নিয়ে এসে স্বমহিমায় প্রতিষ্ঠা করা। কোথাও প্রান্তিক রাজন্যার এত পরিচিতি, এত টিআরপি, এত মানুষের সঙ্গে যোগাযোগ, কিন্তু দলের ভেতরে তাদের ওয়েল উইশার নেই, শুভাকাঙ্ক্ষী নেই। না বলেও যারা প্রান্তিক রাজন্যাকে দলে রাখতে হবে, নিঃস্বার্থভাবে লড়বে অথবা স্বার্থ নিয়েই লড়বে, এরকম বোধহয় নেই কেউ। এখন তুমি কি করে সেটা বলতে পারো? এখনই তুমি কি করে বলতে পারো সেটা? মানে তোমরা সেই অপেক্ষায় আছো না। প্রথম কথা, কারোর ভরসায় আমরা নেই, আমরা কারোর কাছে যাইনি, সেটা খুব পরিষ্কার করলাম। আমরা লড়াই নিজেরা করব। আমি কোনো পলিটিক্যাল ফ্যামিলির ছেলে নই, শিক্ষক ডাক্তার পরিবারের সন্তান। তো আমি যতটুকু এগিয়েছি তো নিজের ইয়েতেই এগিয়েছি, যেখানে দেশে দাঁড়িয়েছি। কারোর ব্যাগ বইনি, কোনো দাদা করিনি, কোনো নেতামন্ত্রীর বাড়ি গিয়ে সকালবেলা বসে থাকিনি, তার বাড়ি বাজার করে দিনি, এগুলো ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে। তাকে গাড়ি দাঁড় করিয়ে সিগারেট বিড়ির দোকান থেকে কিছু কিনে দিইনি, ঠিক আছে, এগুলো আমি করিনি, ঠিক আছে। তারপরেও আমি 15 বছর সার্ভাইভ করেছিলাম। তারপর পারলাম না, কোথাও গিয়ে বোল্ড হলাম, কিন্তু বোল্ডটা হয়েছে কিন্তু ভালো বলে নয়, একদম লুজ বলে, ঠিক আছে। তো ওই চন্দ্রবিন্দুর ভাষায় এভাবেও ফিরে আসা যায়, কিভাবে ফিরবো সেটা আমরা জানি। আর তোমাকে একটু আগেই বললাম, রাজনীতিতে ওয়েল উইশার বলে, দাদা ভাই বন্ধু বলে কিছু হয় না, সেটা আমার রিয়েলাইজ। সেখানে আবার ওয়েল উইশার এখন হয়েছে, এখন আমি এটা বিশ্বাস করতাম,
কিন্তু আমার কাছে সব থেকে বড়, এত গুরুগম্ভীর একটা শো হয়েছে তো, প্রায় শেষের মুখে আছে, সব থেকে বড় অ্যাডভান্টেজ কি জানো তো? রাজনীতিতে আমি হয়তো এক্সেপশন যার ওয়েলউইশার আছে। কে বলো তো? রাজন্না হালদার। ও তো আমার বউ, পাশাপাশি তো আমার রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা। এইটা অনেকে ভুলে যাচ্ছে যে আমার পাশে কিন্তু 24/7 একটা সহযোদ্ধা আছে, যে আমার ওয়েলউইশার, সেও কিন্তু রাজনীতির। রাজন্না একদম শেষ মুহূর্তে চলে এসেছে। 2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই লড়াইতে কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে না অন্য কোনো পক্ষে আমি তার মধ্যে যাচ্ছি না, না কি নতুন কোনো পক্ষ আসছে সেটাও আমি বলছি না, কিন্তু কোথাও কি মনে হয় 2026-এর রণাঙ্গনে রাজন্যাও থাকবে, প্রান্তিকও থাকবে? হ্যাঁ, রণাঙ্গনে তো অবশ্যই থাকবো, কেন থাকবো না? এক চুল জমিও কাউকে ছেড়ে দেবো না। নিজের যোগ্যতায় জমি অর্জন করেছি। 21শে জুলাইয়ের মঞ্চে তুলে দেওয়ার পেছনে হয়তো তৃণাঙ্কুর ভট্টাচার্যের ভূমিকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি বক্তব্য তো রাখতে পেরেছি, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্লাস আমার যোগ্যতা। আমি সেই সময় ভয় কেঁপে তো যাইনি, এত লোক দেখে ঘাবড়ে তো যাইনি, ভুলভাল কিছু তো বলিনি, বিতর্কিত কিছু বলিনি। না, আমি তো কোনোদিন ঘাবড়ে যাইনি। 21শে জুলাইয়ের পর 28শে আগস্ট হয়েছিল, বিভিন্ন বক্তারা উঠেছিল, তরুণ বক্তারা। কটা তোমার নিউজ চ্যানেলে, কটা জায়গায় ভাইরাল হয়েছে, বক্তব্যে ঝাঁকছিল না তো। আরে ট্যালেন্টকে তুমি অস্বীকার করতে পারবে না। আ পেন ইজ অলওয়েজ মাইটের দ্যান দ্য সোর্ড। আমিও তাই বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি, এরকম বিশ্বাস, অবিশ্বাস, সংশয়, দ্বন্দ্ব, কখনো কখনো রাজনীতি এবং অবশ্যই এই মনোজিৎ মিশ্রের মতো নরকের কীটরা কিভাবে এই সিস্টেমের মধ্যে রয়েছে সেটা নিয়ে একেবারে অকপটে বলল। কখনো কখনো মনে হচ্ছিল প্রান্তিককে যেন গঙ্গা জলে অজয় দেবগান, আবার কখনো কখনো রাজন্যাকে মনে হচ্ছিল যে স্নিগ্ধ, যে হাস্য, সদা হাস্যময়ী হিসেবে দেখি, আজকে বোধহয় কোথাও সে আরও দৃঢ় প্রতিজ্ঞ। এখন সময়ই বলে দেবে 2026-এ কি হবে। প্রান্তিক রাজন্যাকে পেয়েছে, পাবে কি রাজ্যের রাজনীতিতে জায়গা? প্রান্ত দেশ থেকে ছুটে এসে রাজন্যা আবার কি স্বমহিমায় ফুটে উঠবে বাংলার রাজনীতিতে? আর আমার এই অর্বাচীন সাংবাদিকের ডাবল হ্যাট্রিক কি পূরণ হবে? অর্থাৎ দল বদলের আগে শেষ সাক্ষাৎকার পুরনো দলে, সেগুলো সময়ই বলবে। অসংখ্য ধন্যবাদ।